আসসালামু আলাইকুম জনগণ। আশা করি সবাই ভালো আছেন। যেই সময়ই হোক না কেন, দিনে রাতের যে অবস্থাতেই এই ক্লাসটা দেখতেছেন। আমি অ্যাকচুয়ালি এই ক্লাসটা এরকম একটা টাইমে রেকর্ড করতেছি যখন আসলে আমাদের সারা দেশে বন্যা পরিস্থিতির বেশ একটা ঘেরকে অবস্থা এবং চিটাগাংয়ে একটা লম্বা সময়ের জন্য বা বেশ কয়েকদিনের জন্য পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল আমি জাস্ট এটাই বলতে চাই বস, পড়ালেখা আমরা করবই। আমরা হয়তো অনেক জায়গায় আছি, ইভেন আমিও ঢাকা শহরে আছি। তো মানে আমার এই জায়গায় আসলে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আমার বারান্দা দিয়ে, বাসার বারান্দা দিয়ে তাকাইলে বা শিখর ছাদে উঠলে খুব সুন্দর লাগে। ইটস ভেরি নাইস, বাট লাইক সবাই আসলে চতুর্দিকে ভালো নাই, অনেক দিকে। এবং মানে শিখর মনে করো প্রাইভেট ব্যাচের মানে 26-এর যারা পরীক্ষা দিচ্ছে বা 27 যারা আছে, ইভেন ওদের সাথে হয়তো গ্রুপে কানেক্টেড, ওরা ওদের মানে প্রাইভেট গ্রুপে বলতেছে যে ভাই অনেক দিকে অনেক ক্রাইসিস যাচ্ছে বন্যা নিয়ে সিলেটে এবং চট্টগ্রামে। সো উই জাস্ট প্রে অ্যান্ড হোপ যে আল্লাহ খুব দ্রুত এই জিনিসটা থেকে বা এই বালা মুসিবত থেকে আমাদেরকে সেফ রাখুক, মুক্তি দিক, এই হচ্ছে কথা। আর হচ্ছে আমরা এমসিকিউ সলভ করবো আজকের ক্লাসে অবভিয়াসলি। সো এই ক্লাসটা আপনি যে যখনই দেখতেছেন না কেন, ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য শিখর ইউটিউব চ্যানেলে এবং চতুর্দিকে মিলায় যা যা কিছু কন্টেন্ট আছে, বেসিকের কিছু ক্লাস আছে, থিওরি ক্লাস আছে, কিছু ওয়ান শট টাইপের ক্লাস আছে যেখানে পুরো চ্যাপ্টার কমপ্লিট করে দেওয়া হয়েছে। তো সেই সমস্ত ক্লাস আমি হচ্ছে এই ভিডিওর নিচে লিঙ্কে একে একে করে দিয়ে দিব। আপনারা প্রয়োজন মতো যেই ব্যাচেরই হন, 26 ব্যাচের অনেক লং টাইম ক্লাস করার সময় নাই। সো আপনি হচ্ছে পিডিএফ কালেক্ট করে নিন, ইউটিউব চ্যানেলের সবগুলা পিডিএফ সাথে সাথে দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওর সাথে। বস দ্যাটস অল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন আমরা শুরু করি। অ্যান্ড আরেকটা জিনিস, আমি এই পুরা ক্লাসটা, এই এমসিকিউ সলভিং এর ক্লাসটা আমি কতক্ষণ নিব জানি না। মানে এইচএসসি 26-এর জন্য নেওয়া, এখন 26-এর আসলে অনেক বেশি সময় নাই 4 ঘন্টা 6 ঘন্টা ধরে এমসিকিউ সলভ করার। তো আমি জানি না 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি জানি না, আমি যতক্ষণ নিতে পারবো নিব। পুরো ক্লাসের পিডিএফ দেওয়া থাকবে, ওইটা আপনি দেখে নিন, কালেক্ট করে নিন, অ্যান্সার দেওয়া আছে, পড়েন। 27-এর 28-এর কেউ হলে তো অনেক সময় আছে, দেখা যাবে। আমি যেটা বলতেছিলাম, ভৌত জগত পরিমাপ আমি নিজ দায়িত্বে বাদ দিয়ে দিছি। এটার জন্য এনাম ভাই আমার পিঠের উপর তাল ফালাবে কিনা আমি জানি না। সো চলেন আমরা ভেক্টর দিয়ে শুরু করি। আমি কিছু প্রবলেম সলভ করে সামনের দিকে চলে যাব, যেগুলো মনে হবে খুব ইজি এগুলা করবো না। যেমন এটা করবো না ভাই, মানে পি ও কিউ এর স্থানাঙ্ক কত হবে, মানে পি কিউ এর মান কত হবে, পি কিউ এর মান হবে হচ্ছে রুট ওভার, কালিয়া তো মোটা কেন ভাই, ও রুট ওভার হচ্ছে 3 - 3 টোটালটার হচ্ছে স্কোয়ার, প্লাস হচ্ছে 4 - 2 টোটালটার হচ্ছে স্কোয়ার, প্লাস হচ্ছে 5 - 1 টোটালটার হচ্ছে স্কোয়ার। এটা করবেন, অ্যান্সার বাইর করবেন, অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, পি এর মান কত, করবো না। আচ্ছা, আদি বিন্দু শেষ বিন্দু দেওয়া আছে, ভেক্টরটির মান কত, করবো না। জীবন এরকমই। আচ্ছা, এটা করব ভাই, এটা করব। সো এইটা যে করব, এখানে এখন অনেকে এই ক্লাসটা করতে পারেন ভাই। সো এইটা শুনেন, ধরেন আপনাকে এ এর অভিক্ষেপ বাইর করতে বলছে। কার অভিক্ষেপ বাইর করতে বলছে ভাই? আপনাকে বাইর করতে বলছে এ এর অভিক্ষেপ। এই এর অভিক্ষেপ কার উপরে বাইর করতে বলছে? বি এর উপরে বাইর করতে বলছে নাকি এনাম ভাবের উপর বাইর করতে বলছে? ঠিক আছে, মনে করো এখানে বি এর উপর দেওয়া নাই, মানে এনাম ভাবের উপর তো আর বাইর করতে বলবে না, এত বড় দৃষ্টতা তো নাই। বাট কথা হচ্ছে বি এর উপর, সি এর উপর, এক্স এক্সিসের উপর, যে কারো উপর, ওয়াই এক্সিসের উপর, যে কোনো কিছুর উপর, অন্য একটা ভেক্টরের উপর বাইর করতে বলছো। যার উপর বের করতে বলছে সেটা নিয়ে আমার আসলে কথা নাই, আমি এর অভিক্ষেপ বাইর করতে চাইছো। এর অভিক্ষেপ মানে হচ্ছে বস এ কস থিটা। আল্লাহ দুনিয়ার যার উপরে হোক, এর অভিক্ষেপ মানে এ কস থিটা। এখন এই এ কস থিটা সমান কি আসবে? এ কস থিটা সমান আসবে, আপনি যদি বস এ ডট বি জানেন, এ ডট বি ডিভাইডেড বাই নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে বি ভেক্টরের মান মডিউলাস অফ বি ভেক্টর। তো এ ডট বি যদি আমরা আজকের তারিখে করে ফেলি তাহলে 2 6, দ্যাট মিনস হচ্ছে কত বল, দ্যাট মিনস হচ্ছে 8, এরপরে হচ্ছে 2, কিন্তু এখানে আছে হচ্ছে 3, তার মানে 3 দুগুণে হচ্ছে -6, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, দ্যাট মিনস হচ্ছে 2 ডিভাইড বাই বি ভেক্টরের মান কত? বি ভেক্টরের মান হচ্ছে রুট ওভার 36, মানে 6 স্কোয়ার। বি ভেক্টরের মান হচ্ছে 6 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার। তো এইটা করলে যা আসবে সেটা হচ্ছে এ কস থিটা বি ভেক্টরের উপরে। কেমনে? এ ডট বি করছি, বি দিয়ে ভাগ করছি, ঠিক আছে, মান বাড়ি করে নিন। ঠিক আছে, বিপ্রতীপ ভেক্টর 1/5, এগুলো আজকের তারিখে আমরা করতে আসি নাই। দুটি সমান ভেক্টর √2 গুণ ভেক্টর পেতে হলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? আচ্ছা ফাইন, খুব ভালো কথা। সো দুইটা সমান ভেক্টরের কথা বলছে, ধরে নিলাম পি ভেক্টর এবং পি ভেক্টর থেকে
√2 গুণ ভেক্টর পেতে হলে, √2 গুণ কি পাইতে বলছে ভাই? √2 গুণ ভেক্টর পাইতে বলছে, √2 গুণ মান পাইতে বলে নাই। তাহলে √2 গুণ ভেক্টর যদি পাইতে বলে, তাইলে আমি যদি চিন্তা করি যে পি পি সাইন আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে √2 ইন্টু পি, তাইলে যদি এটা করে দেখি তাইলে কি হয় দেখি। তাইলে পি আর পি কাটা, তাইলে এইটা কি থাকে, এইটা থাকে হচ্ছে এই পাশে তো চলে আসে বস পি স্কোয়ার, তাহলে পি কিউ সাইন আলফা, তাহলে ওই পাশে কি আসলো না, √2 গুণ ভেক্টর পাওয়ার জন্য √2 গুণ ভেক্টর, তাহলে √2 গুণ ভেক্টর যদি বলে, এরকম হচ্ছে কেন এটা দুষ্টু, দুইটা সমান ভেক্টর থেকে মাঝে আসছে না কেন এটা দেখে নিস তোরা। √2 গুণ ভেক্টর পাওয়ার জন্য মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। ও মান বাইর করতে বলছে, তাহলে তো মানই হইল না আলটিমেটলি, মানে হ্যাঁ আর কি, পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার। তো এখানে ধরে নিলাম হচ্ছে cos 90, তো cos 90 এর ভ্যালু 0 হয়ে গেল, আল্লাহ দুনিয়া সব 0 হয়ে গেল, পুরোটার উপরে রুট আছে, দ্যাট মিনস এখান থেকে আপনি কি পাইলেন, এখান থেকে আপনি পাইলেন √2 ইন্টু পি। তো √2 ইন্টু পি তো হচ্ছে ওর, আচ্ছা হ্যাঁ মান, ঠিক আছে ফাইন, √2 গুণ ভেক্টর, ফাইন ফাইন ফাইন, ভেক্টরের মান আর কি, ঠিক আছে। সো ভেক্টর ভেবে আমি একটু ক্রস গুণনের দিকে চলে গেছিলাম, ঠিক আছে, প্রিপারেশন নিয়ে আসেন নাই, তাই না ভাইয়া? আচ্ছা এটা আমরা জানি সহজ, নিচের কোন ক্রিয়াটি বিনিময় সূত্র মেনে চলে না? ভেক্টর রাশির ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, এটা আমরা জানি। এখন খেয়াল করো কোন অপারেশন কোন সূত্র মানে মানে না, এইটার অনেকগুলা ছক থাকতে পারে বা চার্ট থাকতে পারে, তোমার বইতে থাকতে পারে, তোমার প্র্যাকটিস বুকে থাকতে পারে, শিখরছো ওখান থেকে দেখে নিও। আচ্ছা এগুলো আমরা জানি, ডট গুণন ক্রস গুণন এগুলো সহজ। সিওডি, তাহলে সিওডি এর মধ্যবর্তী কোণ কত? সিওডি এর মধ্যবর্তী কোণ আসলে 180 ডিগ্রি, এটা আমরা বুঝি। সিওডি এর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। আচ্ছা নিচের কোণটি স্কেলার রাশি, এগুলো আমরা করতে আসি নাই যদিও, ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি, সহজ। আচ্ছা এরপরে যাই, এক্স ওয়াই তলে এর মান কত? এক্স ওয়াই তলে মান বাইর করতে বলছে, তাহলে এক্স ওয়াই তলে মান হবে হচ্ছে √29। এই দাঁড়াও, এক্স জেড তলে, সরি এক্স ওয়াই তলে বলে নাই, এক্স জেড তলে বলছে বস, আমি দুঃখিত আমি দুঃখিত, এক্স জেড তলে বলছে, তাহলে এক্স জেড তলে হবে 5 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, দ্যাট মিনস 25 প্লাস 9 মানে 34, ঠিক আছে, √34। আচ্ছা বিপ্রতীপ ভেক্টর বলা হয় 1/4 হইলে। আচ্ছা কোন ভেক্টরের শীর্ষবিন্দু পাদবিন্দু একই হইলে তাকে নাল ভেক্টর বলে, আমরা জানি। আচ্ছা নিচের কোনটি এক্স অক্ষের সমান্তরাল, এটা ক্রস গুণন করে দেখবেন কোনটা এক্স অক্ষের সমান্তরাল হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে দুইটা সমান ভেক্টরের লব্ধি যে কোনো একটি সমান হলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? অতি সহজ, 120 ডিগ্রি, আমরা সবাই জানি এটা। আচ্ছা দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে লব্ধির মান সর্বাধিক হয়। আচ্ছা এরপরে বলছে দুইটা রাশির প্রত্যেকটির মান 10 একক, লব্ধির মান √2 একক হলে মধ্যবর্তী কোণ কত? তো এটা আসলে খুব সহজ, বাড়ি করে ফেলতে পারবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা মানে আমার আসলে ম্যাথমেটিক্যাল এমসিকিউ খুব বেশি, আমার ভেক্টর তো আসলে আমরা দেখলাম। এমসিকিউ নিয়ে একটা জিনিস বলি, ও আচ্ছা এই জিনিসটা আমার মিস হয়ে গেছে, আমি শুরুতে এই জিনিসটা সবসময় বলি, সেটা হচ্ছে বস অ্যাবাউট এমসিকিউ, এইটা এখন এই বছর কোয়েশ্চেন কি করবে আমি জানি না। আচ্ছা আমার এরকম একটা ইন্ট্রোডাকশন দেওয়া উচিত ছিল, আমি সরি, আমি জীবনে এরকম অনলাইন ক্লাস নেই ভাই, অফলাইন ক্লাস নেওয়ার প্রশ্নই আসে না, ঠিক আছে। তো যেটা হচ্ছে যে বস এমসিকিউর জন্য গত 5 বছরে যারাই শিখো রেগুলার স্টুডেন্ট 2700 2600, এই কথা আমার মুখে ডেফিনেটলি শুনছো, আমি যে কোনো ক্লাসে দাঁড়া এটা বলছি যে ভাই এমসিকিউ আমাদের লাস্ট 5-7 বছর এরকম আমরা দেখছি যে আমাদের 7-8টা এমসিকিউ ম্যাক্সিমাম, 7-8টা এমসিকিউ কি আসছে, 7-8টা এমসিকিউ আসছে হচ্ছে যেগুলাকে আমরা বলতে পারি হচ্ছে নিউমেরিক্যাল বা এগুলা হচ্ছে গাণিতিক এমসিকিউ, ঠিক আছে। আপনি টপাক টপাক করে সূত্র বসাবেন, ম্যাথ করবেন, এরকম গাণিতিক এমসিকিউ 7-8টা, সর্বোচ্চ গেলে 9টা। যারাই কনফিডেন্টলি টেস্ট পেপারের বোর্ড কোশ্চেন সলভ করছো তারা এই জিনিস জানো, সব কলেজের টেস্টের কোশ্চেন অনেক বেশি ভালো হয় না, আই এম সরি এভাবে বলার জন্য। আর বাকিটা হচ্ছে, তাহলে বাকি আপনার কি থাকতেছে, 12-13টা এমসিকিউ হয়ে যাচ্ছে, মানে সরি কি বলতেছেন আপনি 12-13টা, মানে ওখানে হয়ে যাচ্ছে প্রায় 16-17টা এমসিকিউ হয়ে যাচ্ছে ভাই। তাহলে এই 16-17টা এমসিকিউ বা 18টা এমসিকিউ, ঠিক আছে, তাহলে এই 17-18টা এমসিকিউ
এই 17-18টা এমসিকিউ কি আসতেছে, 17-18টা এমসিকিউ আসতেছে বেসিক থেকে, আপনার কনসেপ্ট থেকে, ঠিক আছে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট, এটা হইলে কি হয়, ওই যে আমরা তখন দেখলাম যে বিনিময় সূত্র মানে কোনটা বা বন্টন সূত্র মানে কোনটা, কোনটা মানে না, এই রকম জিনিসপত্রগুলা থেকে মাত্রা সমীকরণ আসতে পারে। আচ্ছা, মাত্রা সমীকরণের কথা যেহেতু বলে ফেলছি, তাইলে আমি একটা ছোট্ট জিনিস ভাবছি, আমি তোদেরকে আজকে র্যান্ডম বেশ কয়েকটা টপিকের নাম লিখে দিচ্ছি, যেই টপিকগুলা থেকে মাত্রা সমীকরণ আসতে পারে। এইটা ওভারঅল আমার ফিজিক্স ফার্স্ট পেপার থেকে, ঠিক আছে। সো আমি যদি একটু বলা শুরু করি, অবভিয়াসলি সবগুলো তোমাকে এখন সলভ দেওয়া হবে না দুষ্টু, তাইলে তো ক্লাসটা মাত্রা সমীকরণের ক্লাস হয়ে গেল। তাইলে আসতে পারে কি ভাই, আসতে পারে হচ্ছে জড়তার ভ্রামক, আসতে পারে হচ্ছে চক্র গতির ব্যাসার্ধ, আসতে পারে হচ্ছে কৌণিক বেগ, হতে পারে হচ্ছে কৌণিক ভরবেগ, হতে পারে হচ্ছে কৌণিক গতি শক্তি। তো এইখানে একটা মজা আছে, তোকে অনেক ধরনের শক্তি নিয়ে তোকে ট্র্যাপে ফেলতে পারে, সেরকম তোকে অনেক ধরনের বল নিয়ে ট্র্যাপে ফেলতে পারে। যেমন ধর তোকে দ্বীপ করে বইলে বসলো সান্দ্র বল, সান্দ্র বলের মাত্রা কি হবে। এখন তুই মনে কর কোনো একটা ফর্মুলা ধরলি যে 6π η/v, কারণ ওইটা দিয়ে তুই সান্দ্র বলের মানে মাত্রাটা বাইর করতে যাচ্ছিস, মানে এটা একটা দিকদারি হবে আর কি। সো বল বা শক্তি, তো এগুলো বললে তুই ডিরেক্ট চিন্তা করবি আরে ভাই বলের মাত্রা সারা জীবনই সেম, শক্তির মাত্রা সারা জীবনই সেম, ঠিক আছে। আচ্ছা, তো সান্দ্র বলের কথা যেহেতু চলে আসলো, এই চ্যাপ্টারের ভিতরে মানে গাঠনিক ধর্মের ভিতরে অনেক মিষ্টি মিষ্টি জিনিসপত্র আছে। যেমন কি কি হইতে পারে, এর পরেরটাই একদম খুব বুলেট, সেইটা হচ্ছে বস সান্দ্রতা গুণাঙ্ক, খুবই মজার, ইন্টারেস্টিং। আচ্ছা, এরপরে হইতে পারে বস পৃষ্ঠ শক্তি, অবশ্যই হইতে পারে পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ টানও হইতে পারে ভাইয়া, ঠিক আছে, পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ টান। আচ্ছা, মহাকর্ষ চ্যাপ্টারে ভেরি ভেরি ভেরি, সেটা কি, সেইটা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, জি, ক্যাপিটাল জি, ঠিক আছে, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো এই যে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক আছে ভাই, তো এই মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা মনে কর ভেরি ইন্টারেস্টিং, খুবই মজার। আচ্ছা, এরপরে আর কি কি আসতে পারে আমাদের, পৃষ্ঠটান, পৃষ্ঠ শক্তি, ঘাত বল, বলের ঘাত, এগুলো আসলে চুকরি মুকরি, এগুলো সবাই জানে, ঠিক আছে। ঘাত বল, আবারও দেখ বল, ঠিক আছে। সো ঘাত বল, এই পাশে হচ্ছে বলের ঘাত, বলের ঘাতটাও আসলে সহজ, কেন বলের ঘাত আসলে আমরা জানি যে ভরবেগের পরিবর্তনের সমান, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হতে পারে ভাইয়া, এরপরে দুষ্ট কোথাকার, ঠিক আছে, এইটা মানে আমার আজকে হুট করে মনে চাইলো যে আরে ভাই আমাকে কোনোদিন জিজ্ঞেস করে না যে আরে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা কি, মানে মাথায় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, একদিন এক স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করছিল ভাই চার্জের মাত্রা, ও চার্জ, এটা সেকেন্ড পেপারে চলে যাচ্ছে ভাইয়া, কি যে করেন আপনি। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা গেল, শিশিরাঙ্কেরটাও জিজ্ঞেস করতে পারে, ইউ নেভার নো ম্যান, কি যে জিজ্ঞেস করবে শিশিরাঙ্কের মাত্রা কি, মানে স্যাররা চাইলে আমাদের কিন্তু একদম ব্রেন রট করে দিতে পারে। শিশিরাঙ্কের মাত্রা কি হবে ভাই, টেম্পারেচারের মাত্রা, কারণ শিশিরাঙ্ক কি একটা তাপমাত্রা ভাই। আপেক্ষিক আর্দ্রতার মাত্রা কি হবে, কিছু হবে না ভাই, কেন, এটা একটা অনুপাত, জাস্ট লাইক এফিসিয়েন্সি, কর্মদক্ষতা, এটার মাত্রা কি হবে ভাই, কিছু হবে না, এফিসিয়েন্সি তো। আচ্ছা, এরপরে ও আচ্ছা, এইটা মজার যে এইটা কি আসতে পারে যে আমাদের মোলার গ্যাস ধ্রুবক আর, ঠিক আছে, এটা এটা মজার। সার্বজনীন বাদ দেন না, বিশাল বাংলা কথা একটা সার্বজনীন, তারপর আবার সার্ব না সর্ব, এটা নিয়ে মনে করো হিরুদাই সে গ্যাঞ্জাম করবে। মোলার গ্যাস ধ্রুবক, ঠিক আছে বস, মোলার গ্যাস ধ্রুবক, এইটার মাত্রা ভেরি ইম্পর্টেন্ট, জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ। আচ্ছা, ওখানে আরো অনেক কিছু আছে, এই চ্যাপ্টারের ভিতরে যদি চ্যাপ্টার ওয়াইজ লিখতে যাই, টর্ক, টর্ক মুক্ত চলে আসবে এখানে, ঠিক আছে। আচ্ছা, যদি একটু পর্যাবৃত্ত গতির দিকে তাকাই বস, স্প্রিং ধ্রুবক মাস্ট, ঠিক আছে, স্প্রিং ধ্রুবক আমরা দেখে নিচ্ছি। আচ্ছা, স্প্রিং ধ্রুবকের কথা থেকে ধরো এখানে সান্দ্র বল, সান্দ্রতা গুণাঙ্ক, তো এটা তো হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 এর সেকেন্ড পার্ট। চ্যাপ্টার নাম্বার 2 এর ফার্স্ট পার্ট কি আছে, চ্যাপ্টার নাম্বার 2 এর ফার্স্ট পার্টে আমাদের যে স্থিতিস্থাপকতা অংশ আছে, এখন ওইখানে তুমি বলবা যে ভাইয়া ওখানে আর কি পীড়ন বিকৃতি, এটা তো ছোটবেলা থেকে পারি, ইয়ং এর গুণাঙ্ক এটাও পারি। এখন হুট করে তোমাকে ধরো বলে বসলো যে ক্রিন্তন গুণাঙ্ক, কথার কথা, তুই এই ক্রিন্তন গুণাঙ্কের মাত্রা কি হবে, সো ওখানে সবগুলো গুণাঙ্কের মাত্রা আসলে সেম, পীড়ন বাই বিকৃতি থেকেই তো আসছে। সো ক্রিন্তন গুণাঙ্ক হইতে পারে, আয়তন গুণাঙ্ক হইতে পারে, মিষ্টি করে আমাকে চাপ বাইর করতে বলতে পারে,
আরো মিষ্টি করে আমাকে সংযমতা বের করতে পারে, মানে ডায়াবেটিস বেশি মিষ্টিতে যাওয়া যাবে না বস, ঠিক আছে? আচ্ছা, এই ভাই এই মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় প্রাবল্য, এগুলো মজার, যে কোনো কিছু হইতে পারে ভাই, এনিথিং ক্যান হ্যাপেন। মহাকর্ষীয় বিভব, মহাকর্ষীয় প্রাবল্য, এইগুলো মোটামুটি র্যান্ডম। এখন এর বাইরে মনে করো আরো তো ছোটখাটো জিনিস আছে, বা আরো এদিকে টুকটাক দু একটা জিনিস ইধার উধার থাকতে পারে। তো এগুলো যা যা আমাদের সামনে এমসিকিউতে কমন পড়বে আমরা টুকটাক দেখে যাবো ইনশাল্লাহ। যদি নাও দেখি তুমি পুরোটা একটু নিজ দায়িত্বে, কয়টা লিখছি এখানে 15-20টা একটু দেখে নিও। ওকে সোনা পাখি, আচ্ছা হয়েছে। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। কি দিছে এটা? বাহু দেওয়া আছে, তাইলে বাহু দেওয়া থাকলে কি হবে? বাহু দেওয়া থাকলে হবে হচ্ছে পি ক্রস কিউ, ক্রস গুণন একটা করেন দেখে নিয়েন। আমরা একটু টপাক করে চলে যাই হচ্ছে গতিবিদ্যার কাছে, ঠিক আছে? আমরা একটু গতিবিদ্যার কাছে চলে যাই। আজকে ভীম ফাঁকিবাজি করবো ভাই, কেউ দেখতেছিস ক্লাস? কমেন্ট করে আমাকে জানাইস। ভীম ফাঁকিবাজি করবো, এখনই শেষ হয়ে যাবে ক্লাস, আধা ঘন্টা। আচ্ছা, একটি গতিশীল বস্তু স্মরণের সমীকরণ দেওয়া আছে, 2 সেকেন্ড পরে এর বেগ বাইর করতে বলছে। সো এখান থেকে তো আসলে আমরা জানি ভি সমান কি? ভি সমান হচ্ছে ডি ডিটি অফ 4t স্কোয়ার প্লাস 3t। 2 সেকেন্ড পরে বলছে, তাহলে এখান থেকে কি আসবে বলছে? এখান থেকে আসবে হচ্ছে 4t প্লাস 3, তাহলে 2 সেকেন্ড পরে, দুষ্ট কোথাকার, ভি এট টি সমান 2, তাইলে কত আসে? 4t কেমনে হইলো ভাই? পাগল হয়ে গেছে। 8, ও ডিফারেন্সিয়েশন করেন নাই তো আপনি। 8t প্লাস 3, ঠিক আছে বস, ডিফারেন্সিয়েশন ভুলে গেছেন নাকি? অদ্ভুত। তাহলে কত আসবে বস এটা? 16 প্লাস 3, দ্যাট মিনস হচ্ছে 19, আছে নাকি কোথাও 19 মিটার পার সেকেন্ড? ঠিক আছে বস, আমার আসলে এই মুহূর্তে দাঁড়ায় মনে হচ্ছে যে আমি হুট করে ডিফারেন্সিয়েশন ভুলে গেছি, ভয়ঙ্কর ব্যাপার। ত্বরণের মাত্রা নির্ণয় করো, কোনো কথা? ত্বরণের, আরে দেখো না কি দুষ্টু, ত্বরণের মাত্রা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, একক আর কি। এখানে আবার একটা এম নট বসাইছে, ঠিক আছে? তো মাত্রা ভাই আমি বলে আসছি, আমরা যেগুলা মানে মোটামুটি আমি মনের ঘেরে টান দিয়ে যতগুলা চ্যাপ্টার টানতে পারছি সবগুলার মাত্রা মোটামুটি দেওয়া আছে। সো মাত্রা নিয়ে আর কোনো কথা হবে না। আচ্ছা, কি হয়েছে? অফ তক্তায় প্রবেশ করবে, এখানে আমরা একটা শর্টকাট দেখবো ভাই। তো এই শর্টকাটটা খেয়াল করেন যে ধরেন এই যে গুলি কদ্দূর ঢুকলে কদ্দূর বেগ হারাবে, হেনা তেনা হাবি যাবি। সো সারা জীবন তো ধরেন এখানে বেগ কি বলছে ভাই? বেগ বলছে যে ভাই অর্ধেক হয়ে গেছে। তো সারা জীবন বেগ অর্ধেক হবে না। তো বেগ যে কোনো কিছু হইতে পারে, 1/3, 1/4, 2/3, 2/5 অংশ। সো যাই হোক না কেন, আমি ধরে নিলাম কি হয়েছে? বেগ 1/n হয়ে গেছে। বেগ কি হয়ে গেছে? বেগ 1/n অংশ হয়ে গেছে, কম হয়েছে। তো 1/n অংশ যদি হয়, বা যে কোনো কিছু হইতে পারে, 1/n সারা জীবন হইতে হবে এরকম না। ধর, আচ্ছা এটাও তো ভালো কথা, আপনি এটা বলেন না কখনো যে এইটা এরকম হইতে পারে যে m/n অংশ হয়ে গেছে। বেগের মান কি হয়েছে? বেগের মান m/n অংশ হয়ে গেছে। 2/3 হইতে পারে, তারপরে 5/7 হইতে পারে। তো আপনি যদি গুলি আর কদ্দূর যাবে বের করতে চান, তো এইটার অ্যান্সার আমরা জানি। ওরা আবার মনে করবে যে আপনি এটা জানেন না, সেই জন্য আপনি বলতেছেন। সো s/3 হবে এইটার অ্যান্সার। x ইকুয়ালস টু কি হবে? x ইকুয়ালস টু হবে s/3, 56 তো 18 আসবে। হ্যাঁ, 18 কোথায়? হ্যাঁ, 0.56, ক্যালকুলেটর কোথায় রে ভাই? 0.56 ডিভাইডেড বাই 3 কত আসে? 0.1867, 0.1867 মিটার, 0.187 মিটার, এই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, শর্টকাট দেখেন। সো গুলি আর কত দূর যাবে? সো এই যে গুলি আর কত দূর, সরি, এটা হচ্ছে x ইকুয়ালস টু s ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। x ইকুয়ালস টু s ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। এইটাই আমি সারা জীবন লিখছি। আজকের ক্লাসে আমি প্রথম আরেকটি সূত্র লিখতে যাচ্ছি, যে গুলি মনে করো এরকম কিছু একটা হয়েছে, যে এই যে m/n, এই m/n মানে কি? আপনাকে বলতে পারে না যে গুলি 2/3 হয়ে গেছে, গুলি 4/7 অংশ হয়ে গেছে, বলে নাই কোনোদিন? বললো। তো তখন x ইকুয়ালস টু কি আসবে? x ইকুয়ালস টু আসবে হচ্ছে s ডিভাইডেড বাই, উল্টায় যাবে, তার মানে n/m, টোটালটার উপরে আসবে স্কোয়ার মাইনাস 1। আমার তো আমার বুয়েট অ্যাডমিশন টেস্টের আগের সময়টা মনে পড়ে গেল। মানে ওই সময় ভাই শর্টকাট সূত্রের খুব মানে একটা ক্রেজ ছিল ভাই, তিনি বলে ফেলাচ্ছিলাম। তো
শর্টকাট সূত্র বানাইতে হবে, তো জীবনে প্রচুর শর্টকাট সূত্র এরকম বানাইছি, এই যে রান টাইমে বানাইলাম, মানে শুকর আলহামদুলিল্লাহ, থাক বেশি ড্র্যাগিং হয়ে যাচ্ছে, বাট বুঝছেন না ঘটনা। আর এটা তো আসলে খুব সহজ, যে যেহেতু আপনাকে কি বলছে অর্ধেক বেগ হারায়, তার মানে 1/2, সো 1/2 মানে এর ভ্যালু 2, সো 2 স্কোয়ার মাইনাস 1, 4 মাইনাস 1 s/3। তো যারা রেগুলার পড়াশোনা করে জানে সেটা হচ্ছে যদি বেগ হাফ হয়, তো বেগ যদি অর্ধেক হয়ে যায় বস, বেগ যদি অর্ধেক হয়ে যায়, খেয়াল করো এখানে একটা কাহিনী আছে, বেগ অর্ধেক হারায় বলা আছে। আমরা আসলে কত অংশ হইছে, তো এখানে 1/n বা m/nটা কি বেগের অবশিষ্ট অংশ, বেগের অবশিষ্ট অংশ, ঠিক আছে। এই বেগের অবশিষ্ট অংশটা কি, বেগের অবশিষ্ট অংশটা হচ্ছে 1/n, ঠিক আছে। সো আমরা সবসময় অবশিষ্ট অংশ চেঞ্জ করব, কেন, কারণ আপনি বের করতে চাচ্ছেন আর কত দূর যাবে, সো বেগটা আর যত দূর বাকি আছে অবশিষ্ট আছে ওইটা নিয়েই তো সামনে যাবে, বুঝছি না বস, ঠিক আছে। শর্টকাট করে জীবনে মানে কি যে করব আমি, কি যে করব, যে এত পার্ট নিয়ে একটি এমসিকিউ সলভ করিয়ে, মানে 18.67 সেন্টিমিটার হলে মানা যেত, বাট মিটার তো আর হবে না, এটা আসলে এইটাই হবে, আশা করি বুঝতে পারছেন। কারণ 0.56 মিটার প্রবেশ করেই ভেসার অর্ধেক বেগ হারায় গেছে, এরপরে সে যদি আরো 18 মিটার চলে যায়, কি নিউক্লিয়ার বন্দুকের গুলি নাকি ভাইয়া, বাদ দেন ভাই, চলেন পাশে যাই, ঠিক আছে বুঝতে পারছি, ওটা নিয়ে কোনো প্যারা নাই, চিল। ভুল দিছি আর কি, সাব্বির ভাই ভালোবাসে আমাদেরকে, তো সাব্বির ভাই মাঝে মধ্যে এরকম ভালোবাসা দেখায় আমাদেরকে। আপেক্ষিক বেগ কত বাইর করতে বলছে, একটা তো একটা বিয়োগ করবেন, ডি করবো না। আচ্ছা, এইটার একটা ভালো জিনিস বস, গ্রাফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার গতিবিদ্যার সিকিউ ক্লাসে আমি আসলে গ্রাফ নিয়ে খুব বেশি কিছু দেখাই নাই, বাট আমি এখন আপনাকে বলবো, আপনি যদি ভালো স্টুডিয়াস স্টুডেন্ট হন, আপনি তিনটা জিনিস দেখবেন। একটা হচ্ছে সমবেগ, মানে নিজের খাতায় করবেন আর কি, একটা হচ্ছে সমত্বরণ, একটা হচ্ছে সমমন্দন। এই প্রত্যেকটার জন্য এস ভার্সেস টি, ভি ভার্সেস টি এবং এ ভার্সেস টি, এরকম তিনটা গ্রাফ টপাক টপাক করে এঁকে ফেলেন, প্র্যাকটিস করে ফেলেন, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার ভি নট টি লেখা আছে। সো অঙ্কন করলে লেখচিত্রটি কি হবে, সো লেখচিত্রটি একটি পরাবৃত্ত টাইপ কিছু একটা হবে। এস ভার্সেস টি এর গ্রাফ আমি যদি আঁকি, তার মানে ঢিঙ্কা চিকা, এই হচ্ছে গ্রাফ বস, কার্ভ হয়ে উঠে যাবে, কার্ভ বুঝা যাচ্ছে, হ্যাঁ পরাবৃত্ত হবে বস, ঠিক আছে। আচ্ছা, ওকে, অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে সর্বোচ্চ উচ্চতা কত, এগুলা ভাই ছোট বাচ্চারা পারে, ছোট বাচ্চাদের জিনিস আমরা করব না, এগুলা করব না। ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আমি দেখতে চাই না আসলে, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল জিনিসপত্র আমি খুব বেশি দেখতে চাই না। এখানে কি আছে, আচ্ছা, ঘড়ির কাঁটার এই জিনিসটা একটু বলে দিই। এখানে দেখেন একটি হাত ঘড়ির আপনাকে কি বাইর করতে বলছে, আপনাকে বাইর করতে বলছে হচ্ছে মিনিটের কাঁটার কৌণিক বেগ। তো যদি আমি খুব সেলফিশ হই, তাহলে আমি আপনাকে বলবো যে ভাই মিনিটের কাঁটার কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু হচ্ছে টোয়াইস পাই বাই টি, দ্যাট মিনস টোয়াইস পাই ডিভাইডেড বাই টি এর ভ্যালু কত বস, টি এর ভ্যালু হচ্ছে 3600 বলা যায় না, দ্যাট মিনস কি আসবে ভাই, দ্যাট মিনস আসবে হচ্ছে পাই ডিভাইডেড বাই 1800, তো পাই ডিভাইডেড বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। সাব্বির ভাই এখানে আমাদেরকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে, বাট এই যে ওমেগা সমান টোয়াইস পাই বাই টি, এইটা আপনার সেকেন্ডের জন্য আসতে পারে, তখন এটার ভ্যালু 60। এইটা আপনার মিনিটের কাটার জন্য আসতে পারে, যেটা আমরা মাত্র দেখলাম, এটা হচ্ছে 3600, এবং এইটা আপনার ঘন্টার কাটার জন্য আসতে পারে, সেটা আসবে 12 ইন্টু 3600। সো এই তিনটা জিনিস আপনি জেনে নিলেন। 3600 গুলা দেখে মনে হচ্ছে যে আপনি কি করছেন, ডিগ্রি দিচ্ছেন ওখানে। তাহলে মিনিটের কাটার জন্য কত বস, মিনিটের কাটার জন্য 3600, ঘন্টার কাটার জন্য 12 ইন্টু 3600, 24 দিয়ে দিয়েন না আবেগে। আর এখান থেকে যদি কাটার দৈর্ঘ্য দেওয়া থাকে, তাইলে আপনি ওখান থেকে তার রৈখিক বেগও বাইর করতে পারবেন। ঘড়ির কাটার গতি কোন প্রকার গতি, আরে পর্যাবৃত্ত গতি, ঘূর্ণন গতি বলে, ঘড়ির কাটার গতি পর্যাবৃত্ত গতি না, ভরসাই লাগে না এমসিকিউ বিষয়টা আসলে, সরি। হ্যাঁ এমসিকিউ ভালো জিনিস, 25টা নাম্বার ফিজিক্স ফার্স্ট পেপার এমসিকিউ থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা,
পৃথিবীর নিজ অক্ষের ঘূর্ণনের জন্য জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ কত? তো জাতীয় স্মৃতিসৌধের কৌণিক বেগ এখন কেমনে আসলে বলি, পৃথিবীর যে কোনো কিছুর কৌণিক বেগই আসলে এইটা, পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতেছে। তো ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে টুয়াইস পাই বাই টি। দ্যাট মিনস এখানে কি হবে, পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরতেছে, ঘড়ির কাঁটার ঘূর্ণনের কথা বলে নাই, তাইলে এখানে 24 ডিভাইডেড বাই 3600। দ্যাট মিনস এইটা কি আসবে, এইটা আসবে হচ্ছে পাই ডিভাইডেড বাই, না এটা দেওয়া নাই, এটা আমার মুখস্থ নাই, আমি জানি না কারো এটা মুখস্থ থাকে কিনা। 3.1416 ডিভাইডেড বাই 12 ডিভাইডেড বাই টেকনোলজি, এটা কত? 3600 করলে আসে হচ্ছে টেকনোলজি আর 7.27 10 ইনভার্স 5, 7.27 10 ইনভার্স 5 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে বস, ওকে। আচ্ছা, 1 রেডিয়ান কার কাছাকাছি সমান? 57। তো সবাই জানে ঘড়ির কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগ কত? সো মিনিটের কাঁটা দেওয়া আছে, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 3600, রৈখিক বেগ ভি ইকুয়ালস টু হচ্ছে আর ওমেগা, এই হচ্ছে আর এর ভ্যালু। ঠিক আছে, প্রান্তীয় বিন্দুতে বাইর করতে বলছে, যেহেতু প্রান্তীয় বিন্দুতে বের করতে বলছে, সুতরাং আর এর ভ্যালু কি হবে? আর এর ভ্যালু হবে কাঁটার দৈর্ঘ্যের সমান অগ্রভাগে সুখ। ঠিক আছে বস? আচ্ছা, ওকে। বেগের মাত্রা, ভালো জিনিস বলছে, কৌণিক বেগের মাত্রা। তো কৌণিক বেগের মাত্রাটা আসলে খুব সহজ। কৌণিক বেগের মাত্রা আমরা তো জানি রেডিয়ান পার সেকেন্ড। সো রেডিয়ান, এটা আসলে মানে কি বলবো, দূরত্ব বাই দূরত্ব দিয়ে 22/7, দূরত্ব বাই দূরত্ব, একটা দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য দিয়ে একটা অতিক্রান্ত দূরত্ব আমরা পরিমাণ বুঝাই। সো এটা আসলে কিছু আসবে না। তো টি ইনভার্স 1, দেখো না এখানেও টেকনোলজি খেলছে, এম নট এল নট টি ইনভার্স 1। ঠিক আছে, তো গতিবিদ্যা তো হলো ভাই, চলেন এবার আমরা একটু সামনের দিকে যাই। আরো অনেক এমসিকিউ দেওয়া আছে, সবগুলোর অ্যান্সার দেওয়া আছে, দেখে নিস, করে নিস কি বলছে। ওকে, এটা কি দেখলাম জানি এখানে, এত সহজ এমসিকিউ পরীক্ষায় আসবে, এত সহজ এমসিকিউ পরীক্ষা আসবে কিনা দেখ। 7 কিলোমিটার পার আওয়ার বেগে তুই হচ্ছে কি করছিস, বাসা থেকে তুই বুয়েট গেছিস। তুই ডিমসিও যেতে পারিস, বাট আমি যেহেতু করতেছি আমি বুয়েটেই যাই। সো 8 কিলোমিটার পার আওয়ার। এখানে গড় দ্রুতি বের করতে বলছে। এখানে যদি বস আপনাকে গড় বেগ বাইর করতে বলতো তাইলে 0 হইতো। গড় দ্রুতি, দ্রুতি একটা স্কেলার রাশি, স্কেলার রাশির মান 0 হবে না। হুদায় আফসারা লাভঝাপ করি লাভ নাই যে কেন আর্জেন্টিনা গোল দিছে, সরি আবেগে বলে ফেলছি, আসবে না এগুলো পরীক্ষায়। যেটা বলতেছিলাম বস, এটা কি হবে, এটা অবভিয়াসলি এখানে 7 প্লাস, জানেন এটা 7 প্লাস 8/2 সমান যা আসবে সেটা আসলে হবে না। ঠিক আছে, সো এটার কারেক্ট ফর্মুলা কারো যদি মুখস্থ থাকে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এইটা দিয়ে হচ্ছে আমরা করে ফেলতে পারি। তো জিনিসটা আসলে কিভাবে আসছে, যে আমরা কি বের করতে চাই, গড় বেগ। গড় বেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। সো মোট অতিক্রান্ত দূরত্ব আসলে কি হবে, মোট অতিক্রান্ত দূরত্ব হবে যেই দূরত্ব গেছে প্লাস যেই দূরত্ব ফেরত আসছে, একই দূরত্ব গেছে একই দূরত্ব ফেরত আসছে, তাহলে সময়টা আসলে আলাদা হবে। সো সময়টা আমরা কিভাবে বাইর করব, এক্স ইকুয়ালস টু হচ্ছে ভিটি। সো এইখান থেকে আমরা সময় চাই, তাহলে টি দুইটা আসলে আলাদা হবে, মানে এখানে কি আসবে, এখানে আসবে t1 প্লাস t2। দূরত্ব একই সমান, সময় আলাদা, কারণ বেগ আলাদা, ভিন্ন বেগে সময় ভিন্ন লাগবে। তাহলে উপরে কি আসবে বস, উপরে আসবে টুয়াইস এক্স। এই টি এর জায়গায় আমি কি লিখতে পারবো, টি এর জায়গায় একবার লিখতে পারবো এক্স বাই v1, টি এর জায়গায় একবার লিখতে পারবো এক্স বাই v1, আরেকবার লিখতে পারবো এক্স বাই, দুষ্টু কোথাকার, আরেকবার লিখতে পারবো হচ্ছে এক্স বাই v2। তাইলে এইখান থেকে কি হবে বস, এইখান থেকে এক্স হচ্ছে কাটা যাবে, কাটাকাটি গিয়ে এই জিনিস চলে আসবে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। সো এটা বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 ইন্টু v1 ইন্টু v2 ডিভাইডেড বাই হচ্ছে 15। তাহলে এইটা কত আসে, 7 8 56, ভাই বাদ দেন, 112 বাই 15 মাইরে দেখি কত আসে। 7.46, 7.47 হলেও হতে পারে। 7.47, ঠিক আছে বাবু। 27 বা 28 কেউ যদি এই ক্লাসটা দেখে থাকো, আমি সরি, মানে
আমি তোমাদেরকে আরো সুন্দর করে এমসিকিউ পড়াবো ইনশাল্লাহ। 26 পিডিএফ দেখে নে, লাভ ইউ। ক্লাস আমি জানি না কতক্ষণ নিছি, হয়তো জানি না, হয়তো আধা ঘন্টা 40 মিনিট কিছু একটা, বাট ওকে। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর অনুভূমিক দূরত্ব আর এর মান কত? 0 ভাই। গতিবিদ্যা হলো তো, চলেন সামনের দিকে আগাই। নিউটনীয় বলবিদ্যা চলে আসছে এখানে। ওকে, চলেন আমরা নিউটনীয় বলবিদ্যা থেকে না, নিউটনীয় বলবিদ্যা নিয়ে আমার খুব বেশি কিছু বলা নাই। নিউটনীয় বলবিদ্যার ওয়ান শট ক্লাস আছে, সিকিউ ক্লাস, এটা দেখছেন আশা করি, শিখর ইউটিউব চ্যানেলে আছে, দেখেন পড়েন। স্থিতি জড়তার নিচের কোনটির সমানুপাতিক ভরের সমানুপাতিক? ভাই ছোটবেলা থেকে জানি, সামনে আগাই। আচ্ছা, বলের মাত্রা সমীকরণ কোনটি? তো এইটা আসলে আপনি চাইলেই বাইর করতে পারেন, অথবা যদি আপনি বাইর করতে না চান তাহলে আপনি মুখস্থ দাগায় দিয়েন। F ইকুয়ালস টু এম এ, এম মানে হচ্ছে ম্যাস, এ ইকুয়ালস টু এল টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু, এবং এই সাথে এখানেই লিখে দিব শক্তি, দুনিয়ার তাবৎ শক্তি। এবং এইটা কি ভাই? এটা বল, আল্লাহ দুনিয়ার যত বল আছে আমাদের জানা মতে, হ্যাঁ, আল্লাহ দুনিয়ার যত বল আছে সবার মাত্রা আমি জানি, এটা বলি ফেললে একটু বেশ খাই যাবে ব্যাপারটা, সরি। যত রকম শক্তি আছে, শক্তি কি হবে ভাই? কাজ, কাজ থেকে আসেন এফ ডট এস, দ্যাট মিনস বলের মাত্রা কি? এম এল টি ইনভার্স টু, স্মরণের মাত্রা কি? এল, তার মানে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। টেকনোলজি এটা খাটে নাই, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ঠিক আছে বস, বুঝতে পারছি? ওকে, ভারী। আমি শক্তির মাত্রা দাগাই ফেলছি কেন ওখানে? আবেগে শক্তির মাত্রায় চলে গেছি কেন? প্রচুর আবেগ কাজ করতেছেন, বিবেক কাজ করতেছেন। আসলে আবেগ বেশি কাজ করলে বিবেক কাজ করে না। সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল এতগুলা পজিটিভ প্রোটনরে এক জায়গায় ধরে রাখছে, কিন্তু এক সময় পারে না, ছিটকায় যায়, তো ওগুলা আসবে সামনে। বলের ঘাতের একক কেজি মিটার পার সেকেন্ড, জিজ্ঞেসই করে নাই, ভরবেগের এককের সমান। ওকে, চলে যেতে হবে পরের চ্যাপ্টারে। বলের ঘাতের মাত্রা সমীকরণ কেজি মিটার পার সেকেন্ড, এমএলটি ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা, একটি উড়োজাহাজ উড্ডয়ন করছে বাতাসের ঘর্ষণ বললে তো, ও মাই গড, তো ওর উপর আসলে বাতাসের ঘর্ষণ বলটাই তো শুধুমাত্র কাজ করছে, তাই না? কিন্তু কথা হচ্ছে ও আবার সমবেগে, স্থির বেগে, স্থির বেগে মানে স্থির আবার বেগ কি রে ভাই? স্থির বেগ মানে বেগের মানটি স্থির রয়েছে। ওকে ফাইন, সে সমবেগে উঠছে, সো প্রযুক্ত নেট বলের মান তো আসলে 0, তাই না? কারণ যখনই আসলে সামেশন অফ এফ ইকুয়ালস টু 0 হবে, তখনই আসলে এক্সিলারেশন 0 হবে, এবং তখনই আসলে সমবেগ, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগে চলবে। বুঝিতে বস? ওকে, আচ্ছা, ওকে ভাই। আচ্ছা, মানে এই জিনিসটা কারো যদি এটা মনে হইতো, মানে এটা মনে হয় নাই, জাস্ট ধর এখানে আমি যদি এই কোশ্চেনটা করতাম, আমি আসলে কোশ্চেন করবো না, তো এটা -1800 নিউটন দিতাম আমি, -1800 নিউটন, এবং অন্য কোনো একটা জায়গায় আরো একটা মাইনাস অপশন দিতাম, দুইটা মাইনাস অপশন, দুইটা প্লাস অপশন, এর মধ্যে একটা 0 নিউটন। -1800 নিউটন দিলে একটা ঘেরকে ব্যাপার হইতো, কারণ বাতাসের একটা বাধা, ঘর্ষণ বল আছে এখানে, যদিও বাতাসের ঘর্ষণ বলটা আসলে সান্দ্র বল, ঘর্ষণ বল না, তাই না বস? ওকে, সামনে আগাই, থিওরি ক্লাস হচ্ছে না এটা। আচ্ছা, এখানেও আমার কথা আছে বস, আমার লাইনে লাইনে কথা ভাই, কিভাবে এই ক্লাস শেষ হবে আমি জানি না। বন্দুকের পশ্চাৎ বেগ ভাই, তো এটা আমি অঙ্ক করতেই চাই না আজকের তারিখে, এই অঙ্কটা আমি করতেই চাই না, আমি দিতেও চাই না। আমি চাই এই যদি গ্রাউন্ড হয়, আমি গ্রাউন্ড থেকে টেকনোলজিয়া ভাই, মানে দিন দুনিয়া তো আগাই গেছে না, মানে এত যুদ্ধ হইতেছে চারপাশে, আমি এখনো সোজাসুজি গুলি করতেছি, ঠিক আছে, এই সামনে আর কি সারা জীবন কোন ইচ্ছা মারেন ভাই, 45 ডিগ্রিতে মারেন, তাহলে রেঞ্জ বেশি হবে, দূরেও মারতে চাই, সো আমি একটা অ্যাঙ্গেলে মারবো ভাই, সো 45 ডিগ্রিতেই না মারি, মনে করেন বাকি সবকিছু সেম। 5 কেজি ভরের বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি গুলি 1000 মিটার পার সেকেন্ড বেগে বাইর হয়ে গেছে, অনুভূমিকের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাক না ভাই, সমস্যা কি? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে মারি, তো তখন কি হবে বস? তো বন্দুকের বস আপনাকে পশ্চাৎ বেগ বাইর করতে বলছে, আপনি যদি রিভার্স ভেলোসিটি বাইর করতে চান, সো এই যে গুলিটা সামনের দিকে গেছে, মনে করি গুলির বেগ হচ্ছে স্মল ভি, সো গুলির বেগের সামনের দিক বরাবর একটা উপাংশ আসবে স্মল ভি কজ আলফা বা কজ 30 ডিগ্রি, তো এখানের জন্য লিখলাম 30 ডিগ্রি। সো আপনি আসলে এখানে সূত্র কি চালাবেন? আপনি সূত্র চালাবেন, এই এমসিকিউ আমরা এখানে সলভ করতেছি না, ঠিক আছে? এটা নিউ প্রবলেম, ঠিক আছে, এটা নিউ প্রবলেম, যারাই দেখতেছেন আশা করি বুঝবেন, ঠিক আছে? ইটস দ্য নিউ ওয়ার্ল্ড অর্ডার।
তাহলে mv ইকুয়ালস টু কি আসবে, আপনি লিখতে পারেন মাইনাস, কোনো সমস্যা নাই, কারণ বিপরীত দিক, সো mv ইকুয়ালস টু মাইনাস mv cos 30 ডিগ্রি, এইটা আপনি লিখবেন বস। ঠিক আছে বস, mv ইকুয়ালস টু আমি কি লিখবো, mv ইকুয়ালস টু লিখবো মাইনাস mv cos 30 ডিগ্রি বা cos আলফা। তো এখানে আপনি সবকিছুর মান বসান, এবার আপনি পশ্চাৎ বেগ বাইর করেন ভাই। ঠিক আছে, আরেক লাইন বলি, নিউটনের বলবিদ্যা যেহেতু পড়তেছি, ধরেন এই যে গুলিটা বের হয়েছে, আপনাকে এখানে গুলি বের হতে সময় দেওয়া আছে। ঠিক আছে, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, যারাই পারবেন করবেন, যারা নিউটনের বলবিদ্যার ক্লাস করছেন পারবেন। তো গুলি বের হতে সময় ধরো তোমাকে দেওয়া আছে 2 × 10⁻³ সেকেন্ড। গুলিটা মানে মনে করো, মানে শিকারি বলতে চাচ্ছিলাম, মানে যোদ্ধা, গেরিলা যোদ্ধা। হ্যাঁ, শিকারি কি শিকার করবেন ভাই, অদ্ভুত। গেরিলা যোদ্ধা হচ্ছে কি করছে, বন্দুকটা এভাবে টান দিছে, ট্রিগার টান দেওয়ার পরে গুলিটা বের হইতে 2 × 10⁻³ সেকেন্ড টাইম লাগছে। আপনাকে বাইর করতে বলছে বস রাস্তা বা ভূমিতে প্রযুক্ত ঘাত বল কত। ঠিক আছে, বলের ঘাত কত বাইর করতে বলতে পারে, তো এটা বেশি সহজ, এই জন্য আমি ঘাত বল বাইর করতে বললাম। করেন, কিভাবে করবে যদি ওর কালকে পরীক্ষা হয়, খুব সহজ। যেইটা হচ্ছে বস যে এই উপরের দিকে যায়, সো উপরের দিকেও তো একটা কম্পোনেন্ট থাকে, সেইটা কি বস, সেইটা হচ্ছে ভি সাইন 30 ডিগ্রি বস। বেগের দুইটা উপাংশ না, আপনি তো অনুভূমিক বরাবর উপাংশটা দিয়ে পশ্চাৎ বেগটা বাইর করলেন, সেটা নিশ্চয়ই কারো কারো মাথায় হিট করছে যে ভাই তাহলে উলম্ব উপাংশটা কি হচ্ছে, বন্দুক তো আর দাইবে যাবে না, আপনার গেরিলা যোদ্ধা গুলি একটা করে দাইবে গেল মাটির মধ্যে, সেটা তো হবে না। তো ওই ঘাত বলের ব্যাপারটা কিভাবে আসবে, আমরা কি জানি, বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। ঠিক আছে, তো আমরা যেটা জানি, বলের ঘাত ইকুয়ালস টু কি, বলের ঘাত ইকুয়ালস টু হচ্ছে ভরবেগের পরিবর্তন। সো ওয়াই এক্সিস বরাবর একটাই ভরবেগ আছে, সেটা কি, সেটা হচ্ছে মানে এটাতে স্মল এম, তাহলে এম ভি সাইন 30 ডিগ্রি, গুলির ভর হচ্ছে এম, কোথাও দেওয়া আছে ওই যে পুচকু করে 20 গ্রাম। তাহলে বলের ঘাত সমান কি হবে, বলের ঘাত যে সমান হচ্ছে এফ ইন্টু টি সমান সমান আসবে হচ্ছে এম ভি সাইন 30 ডিগ্রি। এই টি এর ভ্যালু, এই কি হলো, হ্যালো হ্যালো, না ঠিক আছে বোধহয়। তো যেটা বলতেছিলাম বস, এই টি এর ভ্যালু হচ্ছে, এই টি এর ভ্যালু হচ্ছে, এই টি এর ভ্যালু। সো এইখান থেকে বস টেকনোলজিয়া আপনি পেয়ে যাবেন রাস্তা বা ভূমির উপর প্রযুক্ত ঘাত বল কত। ঠিক আছে, উদামিস একটা এইচডব্লিউ লিখলেন আপনি, রেকর্ড ক্লাসে আবার এইচডব্লিউ, ভাই আবেগ বিবেক। যাই হোক, অঙ্ক কি দেওয়া আছে, এটার অ্যান্সার কত, এটা নিজে সলভ করে লইস ভাই, তোরা পারবি, এটা আমরা জানি। অ্যান্সার সাব্বির ভাই লিখছে, অ্যান্সার না মিললে দোষ তার। ঠিক আছে, আচ্ছা লিফটের ভর কি হবে জানি না আমরা, উপরের দিকে গেলে হবে কি জি প্লাস, নিচের দিকে আসলে হবে জি মাইনাস। শেষ, সোনার বাংলাদেশ। এক প্রান্তে এত ঘুরেছি, সুতার উপর টান বল কত, অনুভূমিক ভাবে ঘুরাচ্ছে না উলম্ব ভাবে ঘুরাচ্ছে। 2 কেজি ভরের একটি দীর্ঘ সুতার এক প্রান্ত বেঁধে এত কৌণিক বেগে ঘোরানো হচ্ছে। সো কৌণিক বেগে অনুভূমিক ভাবে ঘোরানো হচ্ছে, আনুভূমিক, আনুভূমিক না অনুভূমিক, এমন শিখতে পারলাম না, আনুভূমিক ভাবে, নাইলে তো মানে উলম্ব ভাবে হইলে তো বলে দেওয়া থাকতো। তো আনুভূমিক ভাবে যদি ঘুরায় তখন আর কি সুখ, আপনি জানেন বাইরের দিকে কাজ করে কি, বাইরের দিকে কাজ করে এম ওমেগা স্কোয়ার আর, নাকি এম ভি স্কোয়ার বাই আর দেওয়া আছে। সো এম ওমেগা স্কোয়ার আর টেকনোলজিয়া সব দেওয়া আছে। ভিতরের দিকে কাজ করে রশিদ টি, টি সমান এম ওমেগা স্কোয়ার আর করে ফেলবেন। ঠিক আছে, আমি সূত্র দিয়ে আজকের ক্লাসে কোনো অঙ্ক করব না, কেন প্রমিস করে আসছেন নাকি, এই যে করব না। ঠিক আছে, আচ্ছা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এটা জীবনে শুনি নাই। কৌণিক ভরবেগ সর্বদা ধ্রুব থাকবে, এটাই তো, এল সমান ধ্রুবক। কি লিখছে এখানে, কৌণিক ভরবেগের আছে, হ্যাঁ, যখন কোনো বস্তুর উপর টর্ক শূন্য হয়, আর এটা ভালো কোশ্চেন, কোনো বস্তুর উপর টর্ক শূন্য হয়েছে। সো মনে রাখো, যখন সামেশন এফ ইকুয়ালস টু 0, তখন তার এক্সিলারেশন ইকুয়ালস টু 0, তখন তার জড়তা একই থাকে, জড়তা একই থাকে বা বেগ একই থাকে। ঠিক আছে, প্রযুক্ত টর্ক যখন শূন্য হবে, সামেশন অফ টাউ, এভাবে আসলে আমরা লিখি না সামেশন অফ টাউ, তাহলে আপনি লিখতেছেন কেন, যদি কোনো বস্তুর উপর টর্ক শূন্য হয়, আলটিমেটলি একটা বস্তুর উপর
একটাই টর্ক ক্রিয়েট হওয়া পসিবল, অনেক দিকে অনেকগুলো ফোর্স ধাক্কা দিতে পারে, কোনাকুনি গুতাগুতি মানে একদম সাইডে মাঝখানে, বাট আলটিমেটলি রোটেশন তো একটাই হবে। সো ওই রোটেশনের জন্য যদি টর্কের ভ্যালু 0 হয় তখন কি হবে, তখন হচ্ছে তার আলফা কৌণিক ত্বরণ 0 হবে এবং তখন তার কৌণিক ভরবেগ সেম থাকবে, তখন তার কৌণিক ভরবেগ সেম থাকবে, ঠিক আছে, রোটেশনাল যে মোমেন্টাম সেটা সেম থাকবে। ওকে, নির্দিষ্ট ভরের চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলো কেন ভাইয়া, ঠিক আছে, জড়তার ভ্রামক কত গুণ হবে, এটা একটা প্রশ্ন, 1/4 হবে এমআর স্কয়ার। জড়তার ভ্রামকের মাত্রা কোনটি, জড়তার ভ্রামকের মাত্রা কোনটি, এটার কথা আমরা বলছিলাম যে আই সমান কি আসবে বস, আই সমান আসবে হচ্ছে এমআর স্কয়ার বা সামেশন অফ এমআর স্কয়ার, যেটাই বলি না কেন তাইলে হচ্ছে এম এল স্কয়ার, ঠিক আছে বস। আচ্ছা, এরপরে কি বলছে, চাকার ভর দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, জড়তার ভ্রামক কত করতে চাই না। আচ্ছা, এরপরে কত, এরপরে কি বলছে, নৃত্যশিল্পী উলম্ব অক্ষের চারদিকে কৌণিক বেগ পরিবর্তন করে নতুন জড়তার ভ্রামক কত হবে। তো এইটা আমরা আসলে কিভাবে বাইর করি, এটা আমরা এই লজিক দিয়ে বাইর করি যে সামেশন অফ এল ইকুয়ালস টু কি হবে, সামেশন অফ এল ইকুয়ালস টু হবে হচ্ছে কনস্ট্যান্ট। এটা খুব হিট একটা এমসিকিউ, আমরা এটা সবাই জানি যে কৌণিক ভরবেগ কি থাকবে, কৌণিক ভরবেগ সবসময় সেম থাকবে। সো কৌণিক ভরবেগ যদি সবসময় সেম থাকে তাহলে কৌণিক ভরবেগ, সো আপনি এখানে ওটা আমার কি ছিল তাহলে আই আলফা না আই ওমেগা, ঠিক আছে, তাহলে পি সমান যদি এমভি হয় তাহলে এল সমান হবে হচ্ছে আই ওমেগা, তাহলে I1 ওমেগা 1, দ্যাট মিনস I1 ওমেগা 1 ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে I2 ওমেগা 2। তাহলে বেগ পরিবর্তন করে 10 করছে, তাহলে নতুন জড়তার ভ্রামক কি হবে, জড়তার ভ্রামক দ্বিগুণ হবে ভাই। ও ভাই এত কষ্ট করলাম কেন, আমি তো মানে ব্যালে নর্তকীতে চলে গেলাম, আমি ভাবলাম অনেক কিছু আছে, দেখা যাচ্ছে আমাকে 2 হাত প্রসারিত করে, হ্যাঁ বোর্ডের মধ্যে আছেন তো, এরকম একটা অঙ্ক আছে না যে একজন ব্যালে নর্তকী এইভাবে নাচতেছিল, তো উনি হাত ভাঁজ করে নিচে যিনি ঘুরতেছে, এটা অনেক ভিডিও আছে, তোরা দেখে থাকবি, ঠিক আছে। আচ্ছা, তাই ভাই গতিশক্তি চাকা প্রতি মিনিটে এতবার ঘুরে জড়তার ভ্রামক কত, করবো না সূত্র। ওকে, চাকার জড়তার ভ্রামক দেওয়া আছে, কৌণিক ত্বরণ সৃষ্টি করতে হলে টাউ ইকুয়ালস টু আই আলফা, মাত্র এই সূত্র লিখছি আমরা, টাউ সমান কি, টাউ সমান হচ্ছে আই আলফা। তো এখান থেকে কত টর্ক প্রয়োগ করা লাগবে বের করে ফেলতে পারবো। ওকে, কাজ শক্তি ক্ষমতা, একটা হাইড্রোজেন ব্রেক নিবো নাকি ভাবতেছি, দাঁড়াও একটা হাইড্রোজেন ব্রেক, বুঝলোই তো এখন তোমরা। হাইড্রোজেন ব্রেকের জন্য মানে এত ব্রেক ট্রেক দিয়ে 15-20 মিনিট ব্রেক দিয়ে বাইরে চলে গিয়ে, এগুলো দরকার নাই, সব ভুংবাং। বল সরণ ও কাজের মধ্যে সম্পর্ক, ভয়ঙ্কর ব্যাপার, এটা আমি পারতামই না ভাই রে ভাই, তোরা না থাকলে। আচ্ছা, এরপরে কি হয়েছে, কাজের মান 0 হবে, ওরে ভাই 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে, 10 নিউটন বল প্রয়োগে ও না করবো না, কথাই তো হয়েছে করবো না ভাই। ভরের স্থিতি ঘর্ষণের উপর 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল করতে কিসের কৃত 20 কেজি ভরের স্থির বস্তুকে ঘর্ষণহীন তলের উপর হাফ এম ভি স্কোয়ার, ও ভাই অনেকক্ষণ চিন্তা করছেন, হাফ এম ভি স্কোয়ার গতিশক্তি, আপনি ভরের মান কত, ভরের মান হচ্ছে 20, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 10 স্কোয়ার, এটা করলে চলে আসবে। বাট এই জায়গায় এই অঙ্কের একটা থিওরিটিক্যাল সমস্যা আছে, আই এম সরি, সেটা কি হুদায় আপনি পরীক্ষার আগের দিন সমস্যা, সেটা হচ্ছে ভাই বস্তুটা স্থির ছিল, আচ্ছা এটারও ব্যাখ্যা আছে, থাক বাদ দেন। স্থির বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগ, তো একটু ত্বরণ হয়েছে না, তো ওইটার ত্বরণের জন্য তো একটা কাজ করতে হয়েছে, যাই হোক আসবে না। নিচের কোনটি কাজের এককের সমতুল্য, নিউটন মিটার, ডব্লিউ সমান কি, ডব্লিউ সমান এফএস, দ্যাট মিনস জুল সমান হচ্ছে নিউটন মিটার, ঠিক আছে। এর দ্বারা অনেক কিছু করা যায় ভাই, মানে একক নিয়ে খেলতে চাইলে, কারণ ওই যে নিউটন আছে, এই নিউটনটাকে, মানে নিউটনই তো আসলে আমাদের মিষ্টি, নিউটন কি কেজি মিটার
পার সেকেন্ড স্কোয়ার, তাইলে এইটাকে চাইলে এইভাবেও লেখা যায় কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, একক নিয়ে অনেক কিছু অনেক ছাড়খাড় করা যায়, কিন্তু স্যাররা ভালো করে না। বল প্রয়োগ করছে R2 মাইনাস R1, করবো না F ডট R2 মাইনাস R1। ঠিক আছে, আচ্ছা 1 কিলোওয়াট ঘন্টা হচ্ছে 3600 ইন্টু 1000, তাই না? দ্যাট মিনস হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। ঠিক হ্যাঁ বস, ওকে ফাইন। আর কি শেষ। 25 নিউটন বল দ্বারা স্প্রিং টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, স্প্রিং ধ্রুবক কত? ভয়ঙ্কর ব্যাপার, করাই সম্ভব না, এটা এত কঠিন অঙ্ক। F ইকুয়ালস টু কে এক্স, যদি বসান এখান থেকেই চলে আসবে, এক্স এর ভ্যালু বসান 0.1, টেকনোলজি 250 আসবে আর কি, 250 নিউটন পার মিটার। একক টেকক ঠিক করে বসায়েন আবার, ঠিক আছে? একক খুব ইম্পর্টেন্ট। গতিশক্তির মাত্রা কোনটা? ভয়ঙ্কর ব্যাপার, গতিশক্তির মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আজকের ক্লাসে একবার বের করছি, সো আর বের করলাম না। মাত্রা মুখস্থ রাখার দরকার নাই। আমি তোমাকে যাই না 10টা 15টা জিনিসের মাত্রা পড়তে বলছি এই ক্লাসের একটা পর্যায়ে, ওইগুলাও তুমি মুখস্থ করে ফেলায়ও না। মাত্রা মুখস্থ রেখে আল্লাহ দুনিয়ার কেউ সার্ভাইভ করতে পারে নাই। মাত্রা বের করে নিতে হয়, পাগল হয়ে যাবা। ওই সার্বজনীন গ্যাস ধ্রুবক আর সার্বজনীন মোলার গ্যাস ধ্রুবক, ক্যাপিটাল জি আর ক্যাপিটাল আর, এই দুইটার মাত্রা মুখস্থ করতে গেলেই তো তোমার মনে করো ফিজিক্স ফার্স্ট পেপারের অর্ধেক স্ট্যামিনা ওখানেই শেষ। ঠিক আছে, তুমি আসবে মাত্রা মুখস্থ করতে, এগুলো পারবো না, পারি না এগুলো ভাই, আর এগুলো পারি না ভাই, বাদ দেন। এরপরে কি আছে দেখি, যদি কোনো আমি আসলে ওরকম কনসেপচুয়াল ভালো এমসিকিউ না পাইলে আমার আসলে কঠিন ভাই, কঠিন। পি সমান এফ ভি, এটা আমরা সবাই জানি। কি বলছে এটা? কোনো গতিশীল বস্তুর গতি শক্তি এবং ভরবেগ যদি ই হয় তাহলে পি বনাম রুট ওভার ই। ওয়াও, এটা একটা জিনিস ভাই, পি বনাম রুট ওভার ই বলছে। এখন খেয়াল করো, নর্মালি কাইনেটিক এনার্জি সমান কি? কাইনেটিক এনার্জি সমান হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। কাইনেটিক এনার্জি সমান কি? পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম। সো এই পি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এম, এখান থেকে যদি তুমি ই কে বনাম পি এর গ্রাফ আঁকো, সো গ্রাফটা কাইন্ড অফ এরকম কিছু হবে। ঠিক আছে, কিন্তু তোমাকে এখানে বলছে পি বনাম রুট ওভার ই, ই মানে কাইনেটিক এনার্জি আর কি, ওখানে ই কে আবার এখানে ই, তার মানে কাইনেটিক এনার্জি বলছে। তাহলে এখন ই কের উপরে রুট চলে আসছে ভাই, এটা একটি স্ট্রেট লাইন হবে, এইটা একটা স্ট্রেট লাইন হবে। বুঝি এটা, ঠিক আছে? এটা সুন্দর। গ্রাফ খুব ইম্পর্টেন্ট, গ্রাফ নিয়ে অনেক কথা আছে আল্লাহ দুনিয়াতে। গ্রাফ পড়েন, গ্রাফ রিভিশন দিয়ে, যতগুলো জায়গায় গ্রাফ আছে, মহাকর্ষ বিকর্ষ। ওকে, কি বলছে? টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, এটা আসলে পরীক্ষা আসার চান্স খুব কম, এটা ক্লাস 2 এর বাচ্চারাও পারে। 1 আলোকবর্ষ সমান, ভাই আমি সারা জীবন মানে আমি আজকের ক্লাসে যা যা করতেছি আর কি, এগুলো আমি জীবনেও করি নাই। আমাকে সারা জীবন কেউ যখন জিজ্ঞেস করছে বা কোনো পরীক্ষা আসছে, যখন পরীক্ষা দিছি, তো আমি অনেক বছর আগে, তো আমি সবসময় 1 আলোকবর্ষ এইভাবে চিন্তা করছি, আলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, বর্ষ 300, মানে এখন আমি জানি, আজকের তারিখে আমি জানি, এটা আমি মুখস্থ করে আসছি আজকে। তুই বলিস না যে ভাই ও পারে না। এরপরে আমি লিখছি 365, এরপরে বস আমি লিখছি 86,400। তো তারপরে যাই আছে মিলাই দেখি, কনফিডেন্সে যে মুখস্থ করে আসলাম আন্দাগন্দার মতো, 10 টু দি পাওয়ার 8 ইন্টু 365 ইন্টু 86,400, তো করলে আসেছে 9.46 ইন্টু 10 টু দি পাওয়ার 15। তো 10 টু দি পাওয়ার 15 আসে। 10 টু দি পাওয়ার 15টা কিসে ভাইয়া? 10 টু দি পাওয়ার 15 এইটা আসে বস মিটার এককে। এটা কোথায় আসে ভাইয়া? এটা আসে মিটার এককে, কারণ আমি এখানে তো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ডেই বসাইছি। ঠিক আছে, তা আমি জিনিসপত্রগুলো আর কি মুখস্থ কম করছি সারা জীবন, যদিও জানি না সবাই একই রকম নাও হইতে পারে, সো করেন, প্যারা নাই। ঠিক আছে, আচ্ছা সামনে আগায় যাই।
সামনে আগায় যাই। তো দুইটা বস্তুর মধ্যে যে দূরত্ব আছে তা অর্ধেক 4 গুণ হবে ভাইয়া। ভয়ঙ্কর কঠিন এমসিকিউ। মাত্রই নষ্ট গাছে আপেল, পৃথিবীতে আপেল, এফ সমান এফ। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা করতে আসা বাইর করি। মহাকর্ষীয় ধ্রুবক যারা পারেন ভেরি গুড, যারা পারেন না আসেন। এফ সমান হচ্ছে জি m1 m2 বাই আর স্কোয়ার। তাইলে জি ইকুয়ালস টু কি আসবে? জি ইকুয়ালস টু আসবে এফ আর স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2। এটাও চাইলে আমি 4টা অপশন দেখে বসাই দিতে পারি, বাট তাহলে এইটা কি আসবে বস? এম এল টি ইনভার্স 2 ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এম এম ঢিঙ্কা চিকা এইটা ওইটা কাটা, তাহলে এটা আসবে এল কিউব টি ইনভার্স 2 এম ইনভার্স 1। তাহলে কই আসছে? এল কিউব টি ইনভার্স 2 এম ইনভার্স 1, এই হচ্ছে আমার অপশন। তো ফাইন বস, মুখস্থ রাখা খারাপ কিছু না, আমি মুখস্থ রাখাকে কখনোই ডিসকারেজ করি না। তুমি করো, চিল, প্যারা নাই, ঠিক আছে। মাত্রা সমীকরণ, ভয়ঙ্কর ব্যাপার ভাইয়া। সামনে আগা যাই। পৃথিবীতে তোমার ওজনে তো মঙ্গল গ্রহে গেলে দরকার নাই, ঠিক। আচ্ছা, এটা হইতে পারে ভাই, একটু দেখে যান। পৃথিবীতে তোমার ওজন দেওয়া আছে, তো ভালো কথা, ওজন দেওয়া আছে, তাহলে ডব্লিউ সমান সমান হচ্ছে mg। মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের এই মানে প্রচন্ড জি নিয়ে একটা কোতাকুতি করা হবে, তাহলে মঙ্গল গ্রহের ভর পৃথিবীর ভরের 1/10 অংশ। আসলেই সত্যি নাকি? তাহলে এম অফ আর্থ ডিভাইডেড বাই 10। মঙ্গল গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের অর্ধেক। মঙ্গল গ্রহে কত? আচ্ছা, আমাকে মঙ্গল গ্রহে ওজন বের করতে বলছে, তাহলে ওই জি এর মান বের করলেই হবে। ডব্লিউ এট মার্স কত হবে? এটা ডব্লিউ অফ আর্থ জানি, এটা জি এট আর্থ। বাকিটা বুঝছেন না? আপনাকে কি বলছে? মঙ্গল গ্রহের ব্যাসার্ধ আর এট মার্স পৃথিবীর ব্যাসার্ধের হাফ। এটা আপনি জি এর সমীকরণ দিয়ে বাইর করবেন। তাহলে কি বাইর করতে বলছে? মঙ্গল গ্রহে ওজন বাইর করতে বলছে নাকি? তাহলে ডব্লিউ এট মার্স ডিভাইডেড বাই ডব্লিউ এট আর্থ ইজ ইকুয়ালস টু জি এট মার্স ডিভাইডেড বাই জি এট আর্থ। তাহলে জি সমান কি? জি সমান হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এম তো লিখবো না, তাহলে এম এট মার্স ডিভাইডেড বাই এম এট আর্থ ইন্টু আর এট আর্থ ডিভাইডেড বাই আর এট মার্স টোটালটার স্কোয়ার। তাহলে এখান থেকে এম 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 এর ভ্যালু কত? 10। তা কিছু এটা সরি, তাহলে এটা হচ্ছে 10। আর এট আর্থ কত বস? আর এট আর্থ হচ্ছে ওর ডবল, তাহলে এইটা আসবে হচ্ছে 2 স্কোয়ার বস। তাহলে এইটা কত? ইয়ে হো গিয়া 40। তাহলে ডব্লিউ এট আর্থ ইন্টু যদি 40 গুণ করে দেই কত? 2000। হ্যাঁ, কি করতেছেন? 1/10, 10 নিচে ना। बहुत हल्के में ले लिया भैया। 10 নিচে বস। তো 10 ইন্টু এটা কি হবে? এইটা আসবে হচ্ছে 2 স্কোয়ার, দ্যাট মিনস 4/10। 4/10 মানে হচ্ছে 2/5। সো এটা হচ্ছে 50। সো আমি চিন্তা করতেছিলাম 2 ইন্টু 5 ইন্টু 50, দ্যাট মিনস হচ্ছে 20 20 কেজি ওয়েট। বুঝতে পারছি আশা করি। ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, দুঃখিত, খুব খারাপ ভাই, ক্লাসের মধ্যে ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলেন। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? 0। আচ্ছা, এরপরে কি বলছে? ভূপৃষ্ঠের এত ঊর্ধ্বে অভিকর্ষজ ত্বরণের মান কত? ওই আর কি, শর্টকাট সূত্র আমরা যেটা জানি, জি প্রাইম বাই জি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এইচ বাই আর করে দিব। সো জি প্রাইম বাই জি এর ভ্যালু হচ্ছে 9.8 সমান সমান উপরে কি আসবে? উপরে আসবে হচ্ছে না 6400, হ্যাঁ 6000 কিলোমিটার লিখলে হবে। 6400 মাইনাস 200 ডিভাইডেড বাই 6400, দ্যাট মিনস জি প্রাইম সমান কি আসবে? জি প্রাইম সমান আসবে 6200 বাই 6400 ইন্টু 9.8। এই ক্যালকুলেশনটা আমি করব কেন? নাহলে পোলাপাইন বলতে পারে কি ভাইয়া কিসে সলভ করাইলেন না, দুষ্টু কথাকার। 62/64 ইন্টু 9.8 টেকনোলজিয়া। তাহলে এইটা এসেছে 9.49। কোথায় সেটা? হ্যাঁ, রোকো, যারা সবার করুন।
6400 কিলোমিটার, ঠিকই তো আছে। তাহলে 6200 ডিভাইড বাই 6400, আমার ক্যালকুলেটর রেডিয়ান মুডে আছে বলে এরকম করতেছে। দাঁড়াও 1 মিনিট। আপনি কি সাইন কস করছেন নাকি? রেডিয়ান আর ডিগ্রিতে কি সমস্যা? এই জন্য অ্যান্সার বাড়ি করা আসলে উচিত ছিল না। 6400 মাইনাস 200 কি করতেছেন ভাই? 6200 ডিভাইড বাই 6400, ঠিকই তো আছে। এ ভাই আমার এটা অ্যান্সার 9.49 আসছে, তোর আমাকে বকা দিস না। আজকে ক্লাস নট আসলে ভীম কঠিন ভাই, আই এম সরি। জাস্ট এনাম ভাই তাল ভালো, এনাম ভাই তাল মাল কি মারতো আমাকে আমি জানি না, বাট 9.49 আমার আসছে। সো হবে হয়তো কিছু একটা, মিলাই দেখিস, আমাকে জানাইস কমেন্টে, শিখবো জিতবো গ্রুপে আমাকে পোস্ট করে জানাইস ভাই অ্যাবাউট এনিথিং। কোনো প্রবলেম হয়েছে এই পুরো এমসিকিউ ক্লাসে বা ফিজিক্স ফার্স্ট পেপার, মানে পরীক্ষার 1-2 দিন আগে তুই সিরিয়াস স্টুডেন্ট হলে তোর হয়তো অনেক বেশি কোনো কনফিউশন থাকার কথা না, বাট শিখর স্টুডেন্ট লক্ষ্য জিপিএ 5 এর গ্রুপে আমাকে নক করো, আমি আসি ওখানে। ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের সাথে তো আসি, তোমাদের সাথে টুকটাক কথা হয়। আর এনি স্টুডেন্ট যেহেতু এই ক্লাস ইউটিউবে যাচ্ছে ভাই, এবং যেহেতু ভাই আমি ভাই ভাই আমার সিকিউ ক্লাস হচ্ছে 5.5 ঘন্টা না 6 ঘন্টা, তো আমার এমসিকিউ ক্লাস ভাই 4 ঘন্টা হওয়া উচিত। আমি জানি এই ক্লাস হয়তো 1.5 ঘন্টার বেশি হবে না, বা 2 ঘন্টা, আমি জানি না কি হবে। এই আর কি, 9.19 আমার অ্যান্সার আসে নাই, আই এম সরি। সামনে যাই। 45 ডিগ্রি অক্ষাংশে আদর্শ মান ধরা হয়। সামনে চলে গেলাম। জি এর মান কোথায়? সর্বাধিক মেরুতে। আচ্ছা এইটা না একটা জিনিস, আমি একটা টেকনিক শিখাই। ধরো পৃথিবী বললে আমি সারা জীবন এমনি চিন্তা করি, এই হচ্ছে পৃথিবী, ঠিক আছে? তো এইটা মনে করি এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। এইখানে যেহেতু বস এই দুইটা জায়গায় ব্যাসার্ধের মান কম, তাইলে জি এর মান হচ্ছে বেশি। তাহলে মেরুতে হচ্ছে জি এর মান সবসময় বেশি, আর হচ্ছে বিষুব রেখে হচ্ছে জি এর মান সবচেয়ে কম। আমি সবসময় এটা মনে রাখছি যে পৃথিবী উত্তর দক্ষিণে একটু চাপা। দুষ্ট। ভূপৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান? ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। করে নিন, করবো না, ঠিক আছে? আচ্ছা, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে মেরু বিন্দুতে, দেখো না কত দুষ্টু, বস্তু সমূহের ভর বলে, তো ভর কি হবে? পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে ওজন আসলে, মানে মনে করো যদি ঘূর্ণন থেমে যায় তখন আসলে কি হবে, মানে দুইটা জিনিস, যদি বেশি জোরে রোটেট করে, যদি ঘূর্ণন বেড়ে যায় আমাদের ওজন হ্রাস পাবে, হ্রাস পাবে, হ্রাস পাবে। ঘূর্ণন বেড়ে গেল, ঠিক আছে? ঘূর্ণন কি, অন্য একটা পৃষ্ঠায় লিখি, আমি অন্য একটা পৃষ্ঠায় লিখি, সেটা হচ্ছে ঘূর্ণন বা যদি কৌণিক বেগ ওমেগার কথা বলি, ঠিক আছে? কৌণিক বেগ, এটা নিয়ে আমাকে মাঝে বাচ্চারা জিজ্ঞেস করছে, সেটা নিয়ে একটা কথা হইতে পারে যে কৌণিক বেগ, কৌণিক কম্পাঙ্ক, আজকের ক্লাসে না। তো ঘূর্ণন বা কৌণিক বেগ যদি বেড়ে যায়, ঘূর্ণন বা কৌণিক বেগ বেড়ে গেলে মানুষ কি করবে বস? মানুষ ওজন হারাবে, মানে ওজন কমবে, ওজন কমবে, ওজন কমবে। এবং যদি বাই এনি চান্স ওমেগা প্রাইমের ভ্যালু কারেন্ট ওমেগার 17 গুণ হয়, ওমেগা প্রাইমের ভ্যালু, এইটা খুবই মজার কমন একটা ম্যাথ, এটা আমরা জানি নিশ্চয়ই, পর্যাবৃত্ত গতিতে আছে। পৃথিবীর কৌণিক বেগ বর্তমানের কত গুণ হলে মানুষ মহাশূন্যে হারিয়ে যাবে? কত গুণ? 17 গুণ। আপনি বলেন মুখস্থ করেন না? তো কৌণিক বেগ, এইটা হচ্ছে ওজন হারাবে, এটা খুব কমন কথা, ঠিক আছে? এইটা হচ্ছে রেজাল্ট। আর যদি 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 কৌণিক বেগ এত হয়ে যায় তাহলে মানুষ ওজনহীন অনুভব করবে অথবা মানুষ ভাসবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এক ধরনের ফান্ডা, যে যদি কি হয় বল, যদি বস ঘূর্ণন বা কৌণিক বেগটা হচ্ছে বেড়ে গেছে, তাহলে মানুষ ওজন হারাইতে থাকবে, ওজন হারাইতে থাকবে। এটা ফর্মুলার কারণে এরকম আসছে, আপনি জানেন, কারণ জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে, ইনটু কজ স্কোয়ার ল্যামডা। সো জি মাইনাস, বুঝতেই তো পারতেছেন কোন সূত্রটার কথা বলতেছি ভাই, থিওরি ক্লাস হচ্ছে না ভাইয়া। জি প্রাইম সমান কি? জি প্রাইম সমান হচ্ছে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইনটু কজ স্কোয়ার ল্যামডা। ল্যামডাটা তো হচ্ছে বস আপনি কত ডিগ্রি অক্ষাংশে আছেন, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, যে কোনো একটা অক্ষাংশে আছেন সেটার ভ্যালু। সো
সো দেখো ওমেগার মানটা কিন্তু তুমি বিয়োগ করতেছো, এবং মজার বিষয় হচ্ছে আজকের তারিখে আমরা যত ওজন ফিল করি, আমার যত ওজন, এটা অ্যাকচুয়ালটা চাইতে আমি একটু কম ফিল করি। কেন? কারণ ভাই যে বিয়োগ যাচ্ছে, বাট খুব বেশি বিয়োগ যাচ্ছে না, যা আছে প্রায় কাছাকাছি ফিল করি, বাট একটু কম ফিল করি। তো কাহিনী যেটা হবে যদি ঘূর্ণন বা কৌণিক বেগ হ্রাস পায়, বাকিটা ভাইস ভার্সা, আপনি বুঝতেছেন, আজকে থিওরি ক্লাস হচ্ছে না। ওয়ান্স এগেইন, ঘূর্ণন বা ওমেগা যদি হচ্ছে ডাউন খায় বা হ্রাস পায়, সো তখন কি হয়ে যাবে ভাই? হ্রাস পাইছে, তার মানে তখন জি এর প্রভাব বাড়বে। তখন কি হবে? তখন ওজন বেশি অনুভব করবে। ঠিক আছে, শেষ সোনার বাংলাদেশ। ওকে, ও এইটা তো আসলে সহজ, আপনারা পারেন নিশ্চয়ই। মেরু অঞ্চল থেকে, বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে কি হয়? সো খেয়াল করেন, এই মেরু, এখানে জি হচ্ছে ম্যাক্সিমাম, সো জি ম্যাক্সিমাম হইলে ওয়েট ম্যাক্সিমাম হবে। আর এইখানে মনে করো জি মিনিমাম, তাহলে এখানে ওয়েট কি আসবে? ওয়েটও আসবে হচ্ছে মিনিমাম। সো বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে, বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গেলে জি এর মান বাড়বে, ওজনের মান বাড়বে। টেকনোলজিয়া, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কি এইসব এইসব সহজ ছোটখাটো অঙ্ক আমরা করি না? কি বলছে? ফাঁপা গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় বিভব, ফাঁপা গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় বিভব অসীম হয় না, বিভব শূন্য তো হয় না অবভিয়াসলি, প্রাবল্য শূন্য হয়। ফাঁপার ভিতরে টেকনোলজিয়া করে এক এমসিকিউতে 14টা জিনিস পড়াই দিব। প্রাবল্য শূন্য হয় ভাই, কিন্তু বিভব শূন্য হয় না। আমার তো কোনোটি নয় দাঁড়াইতে ইচ্ছা করতেছে, কিন্তু কথা হচ্ছে এখানে বলছে বিভব স্থির থাকে। হ্যাঁ, এইটা কাইন্ড অফ রাইট বলা যায়। অ্যাকচুয়ালি ফাঁপা গোলকের অভ্যন্তরে মহাকর্ষীয় বিভবটা কি হয় বস? হ্যাঁ ঠিক আছে, 2 নম্বরটাই অ্যান্সার হবে পৃষ্ঠের বিভবের সমান। একই সমান আসলে, পৃষ্ঠের বিভবের সমান যে কোনো দূরত্বে। মনে করো এই হচ্ছে একটা ফাঁপা গোলক, সো এই ফাঁপা গোলকের ধরো ব্যাসার্ধ দেওয়া আছে 0.5 মিটার ব্যাসার্ধ। এটা কি? এটা হচ্ছে ওর ব্যাসার্ধের মান। তো এখন এইটা মনে করো এইখানে থাকুক, এইখানে থাকুক, এইখানে থাকুক, যে কোনো বিন্দুতেই থাকুক না কেন, যে কোনো বিন্দুতেই থাকুক, ওর আসলে বিভব কি হবে? পৃষ্ঠের বিভবের সমান হবে। 0.1, 0.2, 0.4 যেখানে থাকুক, পৃষ্ঠের বিভবের সমান। ঠিক আছে, ওকে, বিভব স্থির থাকে। দেখছো, ঠিকই বলছিলাম আমি। পার্ট নিলেন যে আপনি ভাইয়া। ঠিক আছে, এটা তো সহজ, আল্লাহ দুনিয়ার সবচেয়ে সহজ মুক্তিবেগ। আচ্ছা, যেহেতু ফুল এন্ড ফাইনাল এমসিকিউ হচ্ছে, মুক্তিবেগের কথা আসছে, মুক্তিবেগের 2টা ইকুয়েশন, এটা দিয়ে আমাদের মহাকর্ষ চ্যাপ্টারটা শেষ হবে। এবং এই জায়গায় আমি আসলেই ভিডিওটা পজ দিয়ে একটি ছোট জেনুইন হাইড্রেশন ব্রেক নিতে যাব। ঠিক আছে, কি রে ভাই, 1.5 ঘন্টা পড়াই ফেলছি, ছুটি। সো মুক্তিবেগের 2টা ইকুয়েশন আছে, খেয়াল করো। ভিই সমান হচ্ছে বস √2gr, এবং মুক্তিবেগের আরেকটা সূত্র আছে, ভিই সমান হচ্ছে √2gm ডিভাইডেড বাই আর। তো তোমাকে যদি একটা কোয়েশ্চেনে জিজ্ঞেস করে যে মুক্তিবেগ অ্যান্ড গ্রহের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, সো 1 নম্বরে বললো ভিই সমানুপাতিক √r, 2 নম্বরে বললো ভিই সমানুপাতিক, দুষ্ট কোথাকার, 1/√r। আচ্ছা, 3 নম্বরে আপনাকে বলল মনে করেন ভিই সমানুপাতিক আর। 4 নম্বরে আপনাকে বলল হচ্ছে এ এবং বি দুটোই। টাইম নেন লাগলে, চিন্তা করেন পজ দিয়ে, অ্যান্সার দেন। রেডি করছেন অ্যান্সার? ওকে, যদি এর আগে ক্লাসে তোমার আমার দেখা না হয়ে থাকে তাহলে, বা তুমি পারতেই পারো, ব্রিলিয়েন্ট, লাভ ইউ সো মাচ। এটার অ্যান্সার আসলে সি নাম্বারটা। কোত্থেকে আসছে খেয়াল করেন, আমরা কি জানি? ভিই সমান হচ্ছে √2gm ডিভাইডেড বাই আর। হ্যাঁ, এইটা দেখলে অনেকের কাছে বি নাম্বার মনে হয়,
এইটা দেখলে অনেকের কাছে 1 নাম্বার মনে হইতে পারে, আসলে এ নাম্বারটাও হবে না, বি নাম্বারটাও হবে না। কেন হবে না খেয়াল করো, কারণ এই যে এম আছে গ্রহের ভর, এই এম সমান আমি কি জানি, এম সমান আমি জানি রো ইন্টু ভি, রো ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে যদি আপনি এখানে বসায় দেন তাহলে √2g ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই আর। সো এই আর এর সাথে উপরের আর কিউব ঘেচাং কাটা গিয়ে আর স্কোয়ার, কিন্তু পুরা জিনিসটা তো বস রুটের ভিতরে আছে। তাহলে রুট থেকে বের হইলে এইখানে সামথিং হিজিবিজি একটা রাশি, কনস্ট্যান্ট না, ওখানেও একটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে গ্রহের ঘনত্ব, মঙ্গল গ্রহের ঘনত্ব, পৃথিবীর গ্রহের ঘনত্ব, চাঁদের ঘনত্ব, সবকিছুর ঘনত্ব তো সেম না। তো অবভিয়াসলি একটা ডিভিশন আছে, মানে সরি একটা পার্থক্য আছে ঘনত্বের, বাট ব্যাসার্ধের সাথে সম্পর্কটা হচ্ছে এইটা, ভিই সমানুপাতিক আর। ঠিক আছে, এবং এই সিলসিলায় আমরা ডিসিশন নিয়েছি শুকর আলহামদুলিল্লাহ, আমরা এখন ভিডিও পজ দিয়ে হাইড্রেশন ব্রেকে যাচ্ছি না। জীবন এরকমই নিজেকে শক্ত করতে হবে। বাট আমাদের মহাকর্ষ চ্যাপ্টারটা শেষ হয়েছে ভাই, আমি আর পড়াবো না, সত্যি কথা ভাই। ঠিক আছে, আচ্ছা আমি একটু চুকরি মুকরি, আমি বাকি সবগুলো চ্যাপ্টার থেকে 2-4টা করে এমসিকিউ দেখায় দায়িত্ব পালন করে চলে যাচ্ছি। বাচ্চারা লাভ ইউ সো মাচ। কেউ যদি এখন এই জায়গায় থাকেন, 27-28 তোমাদের এই অঙ্ক, এই ক্লাস পিডিএফ কালেক্ট করে নিও, ঠিক আছে? আর এই তো চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস দেওয়া আছে, আলাদা আলাদা থিওরি সিকিউ সিকিউ পড়াই দিছি, এমসিকিউ আছে ওখানে, ওয়ান শট অনেকগুলো ক্লাস আছে, শুভ ভাইয়ার আছে, আমার আছে। সো ওখানে তো সিকিউ দেওয়াই আছে, ফাইন, টপিকও পড়ানো আছে। পীড়ন বিকৃতি সমানুপাতিক, হুকের সূত্র, আয়তনের উপর চাপ প্রয়োগ করলে আয়তন এত হবে। সো আয়তনের সাথে আয়তন গুণাঙ্কের ব্যাপারটা কি আমরা জানি, বি সমান হচ্ছে f by a small v by capital V, that means p capital V divided by small v। 300 সেন্টিমিটার কিউব, ওইটাকে 200 সেন্টিমিটার কিউবে নামাইছি, তাহলে স্মল এইটা হচ্ছে 30 সেন্টিমিটার কিউব ইন্টু 10⁻⁶। চাপের মান আয়তন গুণাঙ্ক দেওয়া আছে নিউটন পার মিটার স্কোয়ারে, তার মানে প্যাসকেলে দেওয়া আছে। তাহলে বি এর সাথে তুমি কি করবা, বি এর সাথে এটা গুণ করবা, পি এর ভ্যালু বাইর করবা। তাহলে পি সমান কত আসবে, পি সমান আসবে বি স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। বি এর ভ্যালু কত বস, কোথায় কোথায় বি এর ভ্যালু হচ্ছে 2.6 ইন্টু 10⁻10 ইন্টু এখানে হচ্ছে 30, দুষ্ট কোথাকার, 30 ইন্টু 10⁻6 দুষ্ট ডিভাইডেড বাই কোথায় রে, ডিভাইড বাই ক্যাপিটাল ভি কত, ওরে ভাই কি যে করছেন, 300 ইন্টু 10⁻6, এটা কাটা, সরি আমি ছুটে গেছে। ওকে, সো এইটা কত আসবে বস, এইটা আসবে 10, এইটা ওইটা যদি কাটি তাহলে এটা 10⁹, 2.6 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার, 2.6 10⁹ নিউটন পার মিটার স্কোয়ার। প্যাসকেল লিখলে বেশি ভালো লাগতো, চাপের মান যেহেতু, প্যাসকেল লেখা উচিত ছিল আর কি, যে লিখছে নিউটন পার মিটার স্কোয়ার, প্যারা নাই, চিল। ওকে, অসহপীড়ন দেওয়া আছে, সূত্র বসাইলে পারবো আর কি আমরা বস। এসআই এককে পীড়নের মাত্রা নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, পয়সনের অনুপাত -1 থেকে +½ পর্যন্ত। আচ্ছা, এরপরে কি বলছে, দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে, পার্শ্ব বিকৃতি দেওয়া আছে, আপনি পয়সনের অনুপাত কত বের কইরেন। আচ্ছা, জাস্ট আমি পর্যাবৃত্ত গতিতে একটা ছোট জিনিস দেখায় আমি শেষ করে দিব। কৈশিক নলের ব্যাসার্ধ, পর্যাবৃত্ত গতির আগে 1 মিনিট, কৈশিক নলের একটা ব্যাসার্ধ দেওয়া আছে, তারের পানিতে পৃষ্ঠটান দেওয়া আছে, ঘনত্ব দিয়ে দেওয়া আছে,
কত উচ্চতায় তেল ডুববে, স্পর্শকোণের ভ্যালুও দেওয়া আছে। সো জাতীয় সূত্র টি ইকুয়ালস টু হচ্ছে আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 কস থিটা বসায় দিয়ে এই এমসিকিউ আপনার এই 13 তারিখের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষায় আসার চান্স বেশ ভালো। ঠিক আছে, ওকে। কি দেখাবেন আপনি পর্যাবৃত্ত গতিতে? তরঙ্গে চলে গেলাম কিভাবে আমি জানি না। পর্যাবৃত্ত গতি কোথায়? পর্যাবৃত্ত গতির একদম শুরুর দিকে এই যে, ইয়েস দিস ওয়ান। সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন কোন কণার গতিপথের মধ্য অবস্থানে, এমসিকিউ বাদ দেন, আপনি জাস্ট এটা চিন্তা করেন, সরল ছন্দিত স্পন্দন গতি সম্পন্ন একটা কণা গতিপথের মধ্য অবস্থান বলা আছে না, মানে যে কোনো অবস্থানেই তো বলতে পারে, আপনাকে তো বিস্তারেও বলতে পারে। তাহলে জাস্ট একটু জেনে রাখেন, এই মনে করেন একটা পার্টিকেল ও এরকম জিগ 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 সরল ছন্দিত স্পন্দনে দুলতেছে, তাহলে এইটা কি বস? এইটা হচ্ছে ওর সাম্যাবস্থা বা ওর ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এইখানে কি বস? এইখানে হচ্ছে বস এক্স এর ভ্যালু 0, এইটা হচ্ছে ওর সর্বোচ্চ বিস্তার, এক্স এর ভ্যালু মানে সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব, এক্স এর ভ্যালু এ। এই যে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম, এই সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামটাই আসলে কি? মধ্যবিন্দু। মধ্য অবস্থান মানে কি? মধ্য অবস্থান মানেই হচ্ছে বস সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। সো এইটা হচ্ছে এই এক্স এর ভ্যালু 0, সাম্যাবস্থা। সো এখানে কি কি হয় বস? এখানে ফার্স্ট কথা হচ্ছে বস এক্স এর ভ্যালু 0, তাইলে এইখানে ভাই আমার পটেনশিয়াল এনার্জি 0। এইখানে হচ্ছে বেগের ভ্যালু ম্যাক্সিমাম। সো বেগের ভ্যালু ম্যাক্সিমাম হইলে এখানে এক্সিলারেশন কাইনেটিক এনার্জির ভ্যালু ম্যাক্সিমাম, এবং এখানে এক্সিলারেশনের ভ্যালু হচ্ছে 0। তো এই সবগুলা কার প্রপার্টি ভাই? এই সবগুলো হচ্ছে সাম্যাবস্থার প্রপার্টি। আচ্ছা, আর যখন আপনি বিস্তারে চলে যাবেন, তখন এখানে এক্স এর ভ্যালু তো প্লাস এ, শুরুতেই বলে ফেললাম এক্স এর ভ্যালু প্লাস এ মানে হচ্ছে বিস্তার। এটা যদি সাম্যাবস্থা হয় বস, এইটা হচ্ছে আমার বিস্তার বা অ্যামপ্লিচিউড। সেই বিস্তার বা অ্যামপ্লিচিউডে যদি যাই, তাইলে বিস্তার মানে স্মরণ তো সর্বোচ্চ, এটা ম্যাক্সিমাম, তাইলে পটেনশিয়াল এনার্জি হচ্ছে ম্যাক্সিমাম। এখানে এক্সিলারেশনটাও ম্যাক্সিমাম, কিন্তু কথা হচ্ছে এই এক্সিলারেশনটা নেগেটিভ ম্যাক্সিমাম হবে যদি এক্স এর ভ্যালু প্লাস এ হয়। বুঝো, বিস্তার কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। এক্স এর ভ্যালু যদি প্লাস এ হয়, বিস্তার হবে নেগেটিভ ম্যাক্সিমাম। আর এই দিকে চলে আসো ভাইয়া, এখানে তো অপোজিট দিক, এক্স এর ভ্যালু যদি মাইনাস এ হয়, সো তখনও বিস্তারটা পজিটিভ, মানে তখনও বিস্তারটা ম্যাক্সিমাম, বাট তখন যেটা হবে, তখন এইটা আসবে হচ্ছে পজিটিভ ম্যাক্সিমাম। এটা হচ্ছে নেগেটিভ ম্যাক্সিমাম। বুঝতেছিস? মানে কারো যদি থিওরি ক্লিয়ার না থাকে পুরোটা, মানে দেখে ধান্দা লেগে যাবে। আমি কিন্তু কোনো ব্যাখ্যাই দিতেছি না, আমি খালি ধীপ ধীপ লিখতেছি। ঠিক আছে, আমি কিন্তু কিচ্ছু ভাই এমনি তাকাইও নাই, কি দেওয়া আছে এটা দেখলে আমার ভয় লাগবে ভাই, পাগল হয়ে যাবো আমি। বেগ সর্বাধিক, গতিশক্তি সর্বনিম্ন, দরকারই নাই। ঠিক আছে, আরো দুটো জিনিস বাকি আছে তো বসের দিকে, কি সেটা হচ্ছে এখানে ভেলোসিটির ভ্যালু হবে হচ্ছে 0, ভেলোসিটি যেহেতু 0, কাইনেটিক এনার্জি 0। বুঝতে পারছেন ভাই? তো দেখেন ভাই, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, মানে এখানে 12টা ইনফরমেশন আছে। এখান থেকে আপনি যে কোনো ফরম্যাটে আমার ধারণা লাখ লাখ এমসিকিউ এখান থেকে বাইর করতে পারবেন। ঠিক আছে, তো বেসিক না পড়ে আসলে মানে এরকম আমি একটা এমসিকিউ সলভ করাই দিতে পারি তোকে ভাই। সরল ছন্দিত গতিসম্পন্ন কণার গতিপথের মধ্য অবস্থানে বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন, এটার অ্যান্সার 2 নম্বরটা হবে বস নাকি? খ নাম্বার, বেগ সর্বাধিক, বেগের ভ্যালু সর্বোচ্চ, হ্যাঁ বেগ সর্বাধিক, সরণ সর্বনিম্ন, হ্যাঁ সরণ সর্বনিম্ন।
এক্স এর ভ্যালু 0, এটাই সর্বনিম্ন ভ্যালু। এখন বাকি তুই মনে কর ত্বরণের কথা আছে, কাইনেটিক এনার্জির কথা আছে, পটেনশিয়াল এনার্জির কথা আছে। এরকম আমি থেকে র্যান্ডম কয়শো এমসিকিউ সলভ করাবো ভাই, ঠিক আছে, ফাঁকি দেওয়ার জন্য। সরি। তো পরে যে যার মতো পড়ছেন ভাই, ভাই আজকে জেনুইনলি 11 তারিখ, তো 12-13 পরীক্ষা পড়েন। আর সামনের ব্যাচগুলোকে এমসিকিউ তো ভাই আমি ভাবছিলাম, আমি জেনুইনলি ভাবছিলাম আমি এমসিকিউর জন্য একটা ক্লাস নিব, বাট সেই ক্লাসটাও হবে এইরকম, এমনি আমি এমসিকিউ পড়াবো ভাই তো করে। তো এমসিকিউ সলভ করায় কেমনে মানুষ এমসিকিউ, আমি জানি না, হইতে পারে অবভিয়াসলি আমার ভুলও হইতে পারে, বাট লাইক কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ভাই, ঠিক আছে। এই যে একটা থাম্বনেল বানায় দিছে আমাকে, এটা কে যে এই মিষ্টি আকামটা করতে পারে, থাম্বনেল যাইতে পারবো না ভাই, 200 পৃষ্ঠা যেতে যেতে কাইল হয়ে যাবো। যে 400 এমসিকিউ জীবন সুন্দর ভাই, ভয়ঙ্কর নাকি 200 এমসিকিউ, খুব গ্যারান্টি নাই ভাই, কারণ আবার 100% লেখা ছিল। আমি ওইটার সামনে দাঁড়াইছিলাম যে দেখা না যায়। টেকনোলজিয়া, লাভ ইউ সো মাচ। পড়েন ভাই লোক বোন লোক, পড়েন সহি সালামতে ঠিকঠাক মতো। 26কে আমার খুব বেশি কিছু বলার নাই, আল্লাহ ভালো রাখুক, সহি সালামতে সুস্থ সবল স্বাভাবিক রাখুক আমাদের সবাইকে। ইনশাল্লাহ 27-এর সাথে 28-এর সাথে ক্লাসে দেখা হবে, 26-এর সাথেও ইনশাল্লাহ দেখা হবে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাসে। ভার্সিটি অ্যাডমিশনও কেউ যদি থাকে দেখা হইতে পারে রেজাল্টের পরে। ভার্সিটি অ্যাডমিশন কেউ করলে রেজাল্টের পরে করো, তার আগে চিন্তা করো না, ঠিক আছে বস। দ্যাটস অল বাবুরা, লাভ ইউ সো মাচ। খুব ফাঁকিবাজি করছি, মাফ করে দিস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। থ্যাংক ইউ স্লাইড কোথায়? থ্যাংক ইউ স্লাইড নিতে পারেন, নাম ভাই পিঠের উপর তাল ফেলাবে। সকল এমসিকিউর সলভ দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, মোস্ট অফ দ্য এমসিকিউ সহি সালামতে ঠিকঠাক মতো আছে। পড়ে নিন, দেখে নিন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ, বাই।